আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছো। 10 মিনিট স্কুল এর এইচএসসি 2021 ক্র্যাশ কোর্সের আজকের ফিজিক্স ফার্স্ট পেপার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করতে যাচ্ছি ফিজিক্স ফার্স্ট পেপার এর 8th চ্যাপ্টার পিরিয়ডিক মোশন এর 6 নম্বর ক্লাস, এবং আমাদের সাথে থাকছেন ইমরান মোস্তফা ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম জুবাইর, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আশা করি আমাদের যে স্টুডেন্টরা আছে তারা সবাই ভালো আছে। সবাই ভালো আছে। আসলে মাঝখানে অনেক বড় একটা গ্যাপ হয়ে গিয়েছিল। আমরা সবাই আসলে ফেসবুক থেকে দূরে চলে গিয়েছিলাম বা কোনোভাবে আমরা মানে কমিউনিকেট করতে পারিনি। দ্যাটস ওয়াই আসলে কিছুদিন ক্লাসটা অফ রাখা হয়েছিল। তো যারা আসলে এই অফটাকে কাজে লাগিয়েছো তারা আই থিংক যে অনেক কিছুই গুছিয়ে ফেলেছো না। আমাদের উচিত আমরা যে সময়গুলো পাই, যে সময়গুলো আমাদের কাছে থাকে বা পেয়ে যাই আমরা বোনাস হিসেবে, তো সেই সময়গুলোকে কাজে লাগানো। তো আমি আশা করছি অনেকেই তোমরা এই সময়টাকে কাজে লাগিয়ে তোমাদের যে আগের পড়াগুলো বাদ ছিল, ক্লাসগুলো বাদ মানে তোমাদের দেখা বাকি ছিল, সেগুলো তোমরা দেখে ফেলেছো এবং সামনে কিভাবে পড়াশোনা করবে সেটার একটা প্ল্যান করে ফেলেছো। আমি সবসময়ই প্ল্যান করে পড়াশোনাকে অ্যাপ্রিসিয়েট করি। হ্যাঁ, আমি নিজেও প্ল্যান করে আসলে পড়াশোনা করতাম, রুটিন করে পড়াশোনা করতাম, এবং আমি এটাকে অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করি যে তোমরা অলওয়েজ একটা প্ল্যান করে করবা। হ্যাঁ, যেহেতু এখানে সবকিছুই তোমরা জানো যে একটা সুন্দর রুটিন অনুযায়ী তোমাদের ক্লাসগুলো হচ্ছে, আশা করি তোমরা এই রুটিন গুলো দেখে আগে থেকেই নিজেদের একটা রুটিন বানিয়ে নিতে পারবে যে হ্যাঁ আমার এই ক্লাস করা লাগবে এই সময়ে, এবং এই বাই দিস টাইম বা 15 দিন 20 দিনের মধ্যে আমার হয়তো এই জিনিসগুলো শেষ হয়ে যাবে। তো এগুলো মাথার মধ্যে রাখবা, বা অ্যাটলিস্ট তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে প্রতিদিন, হ্যাঁ, প্রতিদিন যখন ঘুমাতে যাবা, ঘুমাতে যাওয়ার আগে 10 মিনিট বা 15 মিনিট সময় নিয়ে একটু চিন্তা করবা, হ্যাঁ, যে আসলে আমাদের কি কি ক্লাস হয়ে গিয়েছে আর কি কি ক্লাস বাকি আছে। তুমি কি কি পড়ে ফেলেছো, কি কি জিনিস পড়া বাকি আছে, বা কালকে কি কি পড়বে। এই 10-15 মিনিট চিন্তা করার কারণে দেখবে আসলে যে অনেক কিছু তোমার মাথার মধ্যে গুছানো হয়ে যাবে, মানে জিনিসগুলো সুন্দর মতো চলে আসবে যে হ্যাঁ এই জিনিস বাকি, এই জিনিস বাকি না। কিন্তু এই জিনিসটা যদি না করো, দেখা যাবে অনেক 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ হয়ে গেছে, তুমি ক্লাসের পর ক্লাস করতেছো করতেছো করতেছো, বাট তুমি আসলে তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে বা তুমি যদি নিজেকে জিজ্ঞেস করো যে আমি কি কি পড়লাম বা কি কি পড়ি নাই, দেখবা যে তুমি নিজেকে অ্যান্সার দিতে পারবা না। তোমাকে অনেক চিন্তা করতে হবে যে হ্যাঁ আমি কি কি পড়ছি, আমি কোন কোন ক্লাস করছি, কোন কোন ক্লাস করি নাই। অনেক চিন্তা ভাবনা করতে হবে। তো এটাতে আলটিমেটলি তোমার লস হবে। হ্যাঁ, তুমি নিজেও আসলে জানবা না যে তুমি আসলে কোন কোন জিনিস পড়ছো, কোন কোন জিনিস পড়ো নাই। সো আই উইল সাজেস্ট ইউ যে তোমরা সুন্দর করে প্রতিদিন প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে 10 থেকে 15 মিনিট চিন্তা করবা যে আজকে তোমার কি কি পড়া হলো এবং সামনের দিন তোমার কি কি পড়া আছে। এই 10-15 মিনিটের প্রিপারেশন বা 10-15 মিনিটের সময়টা ওয়েস্ট করলে তুমি দেখবা সামনের দিনটা এবং আগের আজকের দিনটা, পুরো দিনটা তোমার সামনে চোখের সামনে চলে আসবে। ঠিক আছে? সো হ্যাঁ, অনেকে ওয়ালাইকুম আসসালাম মানে সালাম জানাচ্ছ। সবাইকে আসলে ওয়ালাইকুম আসসালাম। আমরা আমাদের ক্লাসটা শুরু করবো। আই থিঙ্ক অনেকে জয়েন করে ফেলেছো, 269 জন। অনেকদিন পর আমরা ক্লাস করছি। আজকে আমাদের মেইনলি চেষ্টা করব আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমস গুলো সলভ করার। তোমরা অনেকে তোমাদের ওয়েব অ্যাপে কোয়েশ্চেন সাবমিট করেছো, আমি কোয়েশ্চেন গুলো দেখেছি। এবং কোয়েশ্চেন গুলো আমার কাছে অলমোস্ট রেডি আছে। আমরা সেই কোয়েশ্চেন সলভ করব। বাট তার আগে আমি চাই আমার পক্ষ থেকে কিছু ম্যাথ তোমাদের দেখিয়ে দেখানোর জন্য। হ্যাঁ, সো দ্যাট তোমরা সো দ্যাট যে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন আগে থেকেই থাকে সেটা যাতে কভার হয়ে যায়। জুবাইর, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো? একটু জানাবা। জি ভাইয়া, আপনার সব কথাই ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, তুমি শুনলে বাকিরাও শোনার কথা। ওয়েল, সো আই থিংক আমরা শুরু করতে পারি। ক্লাস শুরুর আগে কথাগুলো বলে নিলাম বিকজ ইট ওয়াজ নেসেসারি। হ্যাঁ, সো দ্যাট তোমরা একটা ডিরেকশন পাও যে তোমরা কি কি করছো, কি কি করছো না। ফাইন। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। ওকে, হোপফুলি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আজকে আমরা একটা ম্যাথ দিয়ে শুরু করবো এবং আজকে যত বেশি সম্ভব আমরা ম্যাথ দেখার চেষ্টা করবো, যত বেশি সম্ভব ম্যাথ দেখার চেষ্টা করবো। তো তোমরা যারা ম্যাথ এটা দেখতে পাচ্ছ, যারা চেষ্টা করতে চাও তারা চেষ্টা করতে পারো। ইন দ্য মিন টাইম আমরা আস্তে আস্তে মেয়েগুলো আলোচনা করবো।
আচ্ছা, প্রথম ম্যাথটা যদি আমরা একটু দেখি, এখানে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য ঢাকায় 100 সেন্টিমিটার, কাঠমান্ডুতে 95 সেন্টিমিটার। কোন বস্তুকে কাঠমান্ডু হতে ঢাকায় আনলে এর ওজনের কি পরিবর্তন হবে? তাহলে আমাদের ফার্স্ট অফ অল বের করে আনতে হবে কি কি দেয়া আছে। হোয়াট আর দ্য গিভেন ইনফরমেশন হিয়ার? উই হ্যাভ টু ফাইন্ড আউট দোজ থিংস। ফার্স্ট অফ অল আমরা এখানে দেখতে পাচ্ছি, উই ক্যান সি হিয়ার, যে এখানে দোলকের দৈর্ঘ্য দেওয়া আছে 100 সেন্টিমিটার এবং এটা হচ্ছে ঢাকাতে। ওকে, তাহলে আমরা দোলকের দৈর্ঘ্য বলতে আমরা এল বুঝি, সরল দোলকের দৈর্ঘ্য এল। তাহলে এটাকে আমরা এল ডি দিয়ে ডিফাইন করতে পারি, রাইট? যে ঢাকার মধ্যে যে দোলকের দৈর্ঘ্যটা পেয়েছে সেটা, দিস ইজ আওয়ার 100 সেন্টিমিটার। দেন আমরা দেখতে পাচ্ছি কাঠমান্ডুতে 95 সেন্টিমিটার, অন্য আরেকটা প্লেস সেখানে 95 সেন্টিমিটার। তাহলে সেটাকে আমরা কি দিতে পারি, ধরো এল কে, সেটা কাঠমান্ডু যেহেতু এল কে দিয়ে ডিফাইন করি 95 সেন্টিমিটার। দেন আমরা দেখতে পাচ্ছি বলা হলো কাঠমান্ডু হতে ঢাকায় আনলে ওজনের কি পরিবর্তন হবে। তাহলে ফার্স্ট অফ অল কাঠমান্ডুতে একটা ওজন পাবো আমি, এবং আবার ঢাকাতেও একটা ওজন পাবো। তাহলে এই ওজনের পার্থক্যটা কেমন হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা জানি ওজন, আমরা যখন সলিউশনটা একটু দেখি, আমরা সবাই জানি ওজন হচ্ছে W, এবং W ইজ ইকুয়ালস টু M ইনটু G, রাইট? সো W ইকুয়াল টু আমরা জানি M ইনটু G। তাহলে এই ক্ষেত্রে আমাদের M টা অলওয়েজ কনস্ট্যান্ট হবে, বস্তুর ভর তো চেঞ্জ হয় না প্লেস অনুযায়ী, বাট G টা চেঞ্জ হয়। এখানে G টা চেঞ্জ হবে, ঢাকাতে একরকম এবং কাঠমান্ডুতে আরেক রকম। তাহলে এই ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো তো আমরা কি বলতে পারি, যে আমরা যদি দুই ক্ষেত্রে ওজনগুলো বের করি, 1 মিনিট এদিকে আসতে হবে, সরি, ফাইন। তাহলে আমরা দুই ক্ষেত্রে ওজন বের করবো, ঢাকাতে এবং কাঠমান্ডুতে। চলো, তাহলে আমরা ঢাকাতে ওজনকে WD চিন্তা করতে পারি, যেটা হচ্ছে MG ঢাকা। আবার কাঠমান্ডুতে ওজনকে আমরা WK দিয়ে চিন্তা করতে পারি, সেটা হবে MGK। আই থিঙ্ক এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো ওজন জাস্ট। এখন আমরা তো জানি সরল দোলকের ক্ষেত্রে ওজনের সাথে বা অভিকর্ষ ত্বরণের সাথে এল এর একটা সম্পর্ক আছে, সেটা তোমরা সবাই জানো আশা করি। ইকুয়েশনটা কেমন ছিল আমাদের জানা ইকুয়েশনটা, যে T is equals to 2 pi root over L by G। তাহলে এখানে এল এর সাথে জি এর একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা কি বলতো, সমানুপাতিক কিনা? এই সম্পর্কটা সমানুপাতিক, এল এর সাথে জি এর সম্পর্ক। এখন বলতে পারবো যে ভাইয়া কিভাবে সম্ভব এল এর সাথে জি এর সম্পর্ক সমানুপাতিক কিভাবে, এটা একটু দেখান। এটা তো দেখানো আই থিঙ্ক তেমন কোনো কঠিন কিছু না, না? টি স্কোয়ার ইকুয়ালস টু আমরা বলতে পারি 4 পাই স্কোয়ার এল বাই জি। তাহলে বাকি সবকিছু যদি কনস্ট্যান্ট থাকে আমরা এখান থেকে বলতে পারবো এল ইজ প্রপোর্শনাল টু জি। তাহলে এই সম্পর্কটা আমরা বলতে পারি এল ইজ প্রপোর্শনাল টু জি, জি এর সাথে এল এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। এই তো আই থিঙ্ক ব্যাপারটা তো হয়ে গেছে, এখন আমরা সলিউশনে চলে যাই। তাহলে আমাদের যেহেতু ওজনের পরিবর্তন চেয়েছে, তাহলে আমাদের WD মাইনাস WK দুইটা ওজনের পার্থক্য বের করতে হবে, ঠিক আছে? এটা থেকে এটা বিয়োগ করে তোমাকে দেখাতে হবে। তাহলে আমরা কি করতে পারি, জি এর সাথে এল যেহেতু সমানুপাতিক, তাহলে আমরা দুটাকে ভাগ করে দেই। ওকে, আমরা এই দুটা ইকুয়েশনকে ভাগ করে দেই। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন ধরতে পারি, এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন ধরতে পারি, এবং তারপর দুটোকে ভাগ করে দেই। তাহলে 1/2 করতে পারি। তাহলে WD ডিভাইডেড বাই WK ইকুয়ালস টু MM কাটা যাবে, আমাদের থাকবে জি ঢাকা ডিভাইডেড বাই জি কাঠমান্ডু। এবং জি ঢাকা বাই জি কাঠমান্ডু, দেখো আমরা তো দেখেছি জি ইজ প্রপোর্শনাল টু এল, তাহলে আমরা কি লিখতে পারি, এটা আমরা লিখতে পারি এল ঢাকা ডিভাইডেড বাই এল কাঠমান্ডু। এই লাইনটা বুঝতে পেরেছো কিনা সবাই একটু আমাকে কমেন্টে দ্রুত জানিয়ে দাও, এই লাইনটা বুঝতে পেরেছো কিনা। আমি জাস্ট 1 নাম্বার ভাগ 2 নাম্বার করেছি, দুইটা ওজনকে ভাগ করেছি, MM কাটা গিয়েছে। দেন আমরা দেখলাম এখান থেকে জি ঢাকা ডিভাইডেড বাই জি কাঠমান্ডু, এবং আমরা যেহেতু দেখতে পাচ্ছি এল সমানুপাতিক জি, তাহলে জি ঢাকা বাই জি কাঠমান্ডু ইকুয়ালটা আমরা লিখতে পারি এল ঢাকা বাই এল কাঠমান্ডু। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ফাইন। তোমরা একটু অ্যান্সার দিয়ে দাও যে এই কথাটা বুঝছো, মানে এই লাইনটা বুঝতে পেরেছো কিনা।
থ্যাংক ইউ। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো। তাহলে আই থিঙ্ক ব্যাপারটা তো ক্লিয়ার হয়ে গেছে। এখন এল ঢাকা বাই এল কে কাঠমান্ডু মানটা বসাই দিই, 100 ডিভাইডেড বাই 95। এখন তাহলে তুমি এই WD আমরা ঢাকা এবং কাঠমান্ডুর ওজনের মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলাম। ঢাকা এবং কাঠমান্ডুর ওজনের মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি W ঢাকা ইজ ইকুয়ালস টু, তুমি 100/95 এটা করলে তুমি কত পাবা? 1.05। তাহলে 1.05 WK। আই থিঙ্ক এটা বোঝা গেছে। এটা বোঝা গেলে আমাকে কি বের করতে বলা হয়েছিল? ওজনের পরিবর্তন। আমাকে ওজনের পরিবর্তন বের করতে বলা হয়েছে। তাহলে সুতরাং ডেল্টা W ইকুয়ালস টু আমি কি করতে পারি? এই যে W ঢাকা থেকে W কাঠমান্ডু বিয়োগ করলাম, 1.05 W কাঠমান্ডু মাইনাস W কাঠমান্ডু। তাহলে দুটাকে বিয়োগ করে দিলাম, আমি একটু নিচে নিয়ে যাই। ম্যাথটা বোঝার কথা সবারই, হ্যাঁ, একদম সিম্পল ম্যাথ। তো এখানে আসলে না বোঝার তেমন কিছু নাই। ইন্টু 100% করবো আমরা, ঠিক আছে? এটাকে আমরা 100% করবো। তো এই ক্ষেত্রে আমরা এটাকে নিচে নিয়ে আসি। আই থিঙ্ক নিচে নিয়ে আসলে বেটার হয় বেশি। আমরা ওজনের পার্থক্যটা বের করতে চাচ্ছি, ঠিক আছে? ওজনের পার্থক্যটা বের করতে চাচ্ছি, পার্সেন্টেজ। তাহলে সেক্ষেত্রে এখানে কত আসবে? 5% আসার কথা। 5% WK। তাহলে আমাদের এখানে ওজনের পার্থক্যটা বা চেঞ্জটা কেমন হয়েছে? কাঠমান্ডুতে যে ওজন ছিল তার 5% চেঞ্জ হবে, ঠিক আছে? এখানে ডেল্টা W বের করলাম, ঢাকার থেকে কাঠমান্ডুর ওজনটা বিয়োগ করলাম। ওকে, ঢাকার ওজন তুমি পেয়ে গেছো 1.05। তাহলে 1.05 WK মাইনাস WK ইন্টু 100%, সেটাকে আমরা 5% পেয়ে গেছি। তাহলে কাঠমান্ডুর ওজনের, হ্যাঁ, 0.05 ইন্টু 100%, যেটা আমরা পার্সেন্টেজে চিন্তা করতে পারি। হ্যাঁ, তোমরা যদি অনেকে বলো যে ভাই আমি পার্সেন্টেজ দিব না, হ্যাঁ, আমি জাস্ট বলবো এতটুকু চেঞ্জ হয়েছে, ইউ আর মোস্ট ওয়েলকাম। ওকে, ইউ ক্যান ডু দ্যাট, ডেফিনেটলি ডু দ্যাট, দেয়ার ইজ নাথিং রং হিয়ার। ওকে, তুমি এটা 0.05ও লিখতে পারো, বাট আমি পার্সেন্টেজে দিলাম, আমার ইচ্ছা। ওকে, ফাইন, থ্যাংক ইউ। আমরা আরো ম্যাথ দেখবো আজকে, আমরা অনেক ম্যাথ দেখবো, চেষ্টা করবো। প্রথমে কিছু জানা ম্যাথ দেখবো, এরপর কিছু অজানা ম্যাথ দেখার চেষ্টা করবো। আচ্ছা, এরপর একটা বস্তু কণার গতির সমীকরণ দেয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। আমাকে বলা হয়েছে t equal to 3 সেকেন্ড সময়ে, t equal to 3 সেকেন্ড সময়ে আমাকে বস্তুর সরণ, বেগ, ত্বরণ বের করে দিতে হবে। অবভিয়াসলি আমাকে যে ইকুয়েশনটা দেয়া আছে সেটা হচ্ছে বস্তুর সরণের ইকুয়েশন, x এর ইকুয়েশন, x হচ্ছে সরণ। তাহলে আমরা লিখতে পারি গিভেন, হ্যাঁ, হিয়ার গিভেন, গিভেন কি কি আছে একটু খেয়াল করি আমরা। x equals to 10 cos 6 pi t plus pi by 3। আই থিঙ্ক এখানে সবকিছু আমাদের দেয়া আছে। t equal to 3 সেকেন্ড সময়, দেখো এখানে দেয়া আছে t equal to 3 সেকেন্ড সময়ে সরণ বের করো, বেগ বের করো, ত্বরণ বের করো। তাহলে আমাদের সরণ তো ডিরেক্টলি এখানে মান বসায় দিলে হয়ে যাবে 10 cos 6 into pi। আচ্ছা, এখানে অনেকে আমাকে বলেছো যে পায়ের মান কত ধরবা, এখানে তুমি পায়ের মান 180 ডিগ্রি ধরবা, ঠিক আছে? পায়ের মান 180 ডিগ্রি ধরবা। ওকে, তাহলে তুমি 180 ডিগ্রি ধরো, ইনটু টাইমের মান 3 ধরো, প্লাস পাই বাই 3, 180 ডিগ্রি মাইনাস এটা হচ্ছে 60 ডিগ্রি। সো আই থিঙ্ক তোমার অ্যান্সারটা পেয়ে যাবে। একটু অ্যান্সারটা কত আসে আমাকে একটু জানাও। আমরা সরণ পেয়ে গেলাম t equal to 3 সেকেন্ড সময়। Okay, fine. So now we can proceed to our next problem. We are to find out the value of velocity here. So what's the velocity? আমাকে velocity বের করতে হবে। আমরা জানি সরণকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি টাইমের রেসপেক্টে, আমরা জানি velocity v is equals to dx by dt. So আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে with respect to time, x কে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। তোমরা সবাই জানো, বাট তাও আমি একটু করে করে দেই। হ্যাঁ, তোমরা অনেকে বলবা যে ভাইয়া ডিরেক্টলি সব বাদ দিয়ে দেয়। আচ্ছা, তাহলে আমরা এটা বলতে পারলাম যে দিস ইজ আওয়ার ভেলোসিটি। সো ভেলোসিটিকে বের করতে গেলে তোমরা ডিফারেন্সিয়েশন সবাই পারো, 10 এটা হচ্ছে কনস্ট্যান্ট,
10 কনস্ট্যান্ট, 10 বাইরে চলে আসবে। তারপর কজের ক্ষেত্রে আমরা জানি কজটা সাইন হয়ে যায় এবং মাইনাস চলে আসে, তাহলে মাইনাস সাইন 6 পাই টি প্লাস পাই বাই 3 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দেই। এরপর আবার ভেতরেরটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে না, ভেতরে যেটা আছে সেটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো? 6 পাই পাবো। তাহলে 6 পাই। সো আমাদের ভেলোসিটি হয়ে গেছে, জাস্ট এখানে মানটা বসাই দিলে আই থিংক ক্লিয়ার, তোমরা সবাই বুঝতে পারবে। তাহলে সোজা কথা আমাদের 60 পাই মাইনাস 60 পাই সাইন 6 পাই ইন্টু টাইমের ভ্যালু আমরা 3 বসাই দিলাম ইন্টু পাই বাই 3। আই থিঙ্ক বাকি ক্যালকুলেশন তোমরা পারবো। তাহলে আমাকে একটু আমরা ডিসপ্লেসমেন্ট বের করলাম বা সরণ বের করলাম, আমরা ভেলোসিটি বের করলাম বা বেগ বের করলাম, আমরা অ্যাক্সিলারেশনটা বের করব। তো তোমাদের মধ্যে কেউ আমাকে একটু অ্যাক্সিলারেশনটাও বের করে দেখাও। অ্যাক্সিলারেশনটাও বের করে আমাকে মানটা দেখাও। তাহলে আমাদের ডিসপ্লেসমেন্ট হয়ে গেল, আমাদের ভেলোসিটি হয়ে গেল। Now we are to find out the value of acceleration. So acceleration আমরা জানি a is equals to dv by dt, velocity কে ডিফারেন্সিয়েট করলে টাইমের রেসপেক্টে। তাহলে এটা কি আসে আমাকে একটু জানাও কাইন্ডলি। ঠিক আছে, অনেকে বের করতে পারছো। x এর মান 5 মিটার, তাসনিম মিকাত বলছে x এর মান 5 মিটার, velocity এর মান 163.15 meter per second and acceleration is minus 1776.6 meter per second square. Well, great. আচ্ছা, অনেকে বলছো ডিরেক্ট মানটা লিখে দিলে হবে না ভাইয়া, এমসিকিউ হলে ডিরেক্ট মানটা লিখে দিলে হয়তো, হ্যাঁ, বাট এটা যেহেতু তোমাকে ডিসপ্লেসমেন্টটা দেয়া আছে, তোমাকে একটু ডিফারেন্সিয়েট করে আনতে হবে। হ্যাঁ, ডিফারেন্সিয়েট করে দেখাই। ডিফারেন্সিয়েটের সময় তুমি যেটা করতে পারো, হ্যাঁ, আমি এই লাইনটা লিখে ডিরেক্ট আমি এই লাইন লিখে দেব, এটা পারো, এটা করতে পারো। বাট তুমি একদমই জাস্ট ডিডিএক্স লিখেই তুমি অ্যান্সার লিখে দেবে, এটা করতে পারবে না। ওকে ওকে, আই থিঙ্ক আমরা সবাই পারবা। কেউ যদি না পেরে থাকো আমাকে একটু কমেন্ট করে জানাও যে ভাই আমি পারছি না, আমাকে করে দাও। আই শ্যাল ডেফিনেটলি লিসেন টু ইউ। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। সরি, তাহলে আমরা অ্যাক্সিলারেশনটা বের করতে পারবো। কেউ না পারলে আমাকে বললো যে ভাইয়া আবার করায় দেয় না। হ্যাঁ, আমি আশা করি তোমরা পারবা, অ্যাক্সিলারেশনটা পারবা। যদি না পারো তাহলে আমি একটু করেও দেই। হ্যাঁ, যে আমাদের মাইনাস 60 পাই ডিডিটি মাইনাস 60 পাই সাইন 6 পাই টি প্লাস পাই বাই 3, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। সো এটাকে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? প্রথমে মাইনাস 60 পাই, এটা তো কনস্ট্যান্ট, এটা এটার মতোই রয়ে যাবে। দেন সাইনটা হয়ে যাবে cos 6 পাই টি প্লাস পাই বাই 3। দেন সেই ভেতরেরটাকে আবার ডিফারেন্সিয়েট করলে আমরা কত পাবো? 6 পাই। কেউ না বুঝে থাকলে আমাকে বললো। হ্যাঁ, আমরা 60 পাই, এটা কনস্ট্যান্ট, এই জন্য এটাকে বাইরে রাখলাম। সাইন সামথিং, আমরা জানি সাইনের ডিফারেন্সিয়েশন cos, সেটা cos হয়ে গেল। তারপর সাইনের ভেতরে যেটা আছে সেটাকে আবার গুণ দিয়ে ডিফারেন্সিয়েট করতে হয়। সাইনের ভেতরে আছে 6 পাই টি প্লাস পাই বাই 3, সো সেটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা টি কাটা যাবে, শুধু থাকবে 6 পাই। হোপফুলি সবাই বুঝে গেছো, জাস্ট টাইমের ভ্যালুটা বসাই দিবে। এখানে এরকম ম্যাথ দেখো, এটা কোয়েট অ্যাডমিশন টেস্টে আসছে 2006-2007, ঠিক আছে? সো ম্যাথ গুলো তোমরা পারবা আশা করি। এবার আমরা একটু অন্যরকম ম্যাথে যাই। প্র্যাকটিস করো, সবাই প্র্যাকটিস করো। হ্যাঁ, বসে না থেকে আমরা একটু প্র্যাকটিস করি। তোমাদের কমেন্ট গুলো আমি দেখছি। আই থিঙ্ক সাউন্ডটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। পুরা খাতা খালি রাখো, কয় পেজ গ্যাপ রাখবো, এটা কি বলতেছো? হ্যাঁ, অ্যাঙ্গেলের বাইরে পাই এর মান কত নিব? 3.14 নিব কিনা জিজ্ঞেস করছো? হ্যাঁ, আমরা অ্যাঙ্গেলের বাইরে 3.14 নিতে পারি। আচ্ছা, এখন আসছে, প্লিজ বলেন। আচ্ছা স্যার, বেগ অ্যান্সার তো মেলে না। বেগের অ্যান্সার কেন মিলবে না ভাইয়া? বেগের অ্যান্সার কেন মিলবে না? বেগের অ্যান্সারটা কেন মিলবে না? এটা তো একদমই সহজ ম্যাথ, এটা তো সবারই মেলার কথা ছিল।
আচ্ছা আমি একটু চেক করে নিই তো বেগের অ্যান্সারটা কেন মিলছে না। বেগের অ্যান্সার আসবে কত? -163.15 মিটার পার সেকেন্ড। বেগের অ্যান্সারটা আসবে, বেগের অ্যান্সারটা হচ্ছে -163.15 মিটার পার সেকেন্ড, এন্ড অ্যাক্সিলারেশন আসবে -1776 পয়েন্ট সামথিং 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এন্ড আমাদের ডিসপ্লেসমেন্ট আসবে 5 মিটার। আই থিঙ্ক হয়ে গেছে সবার। আচ্ছা এটা দেখি, নিচের চিত্রে 0.2 কেজি, আমরা কোশ্চেন গুলো আস্তে আস্তে অ্যানালাইজ করি। ভরের একটি বস্তুকে ও বিন্দু থেকে 1 মিটার লম্বা সুতার সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ বিন্দু সর্বোচ্চ বিস্তার নির্দেশ করে যা ও বিন্দুতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, তাহলে আমার এখানে একটা এ বিন্দু আছে, এই ও এ বিন্দুটা হচ্ছে সর্বোচ্চ বিস্তার, হ্যাঁ সর্বোচ্চ ডিসপ্লেসমেন্ট নির্দেশ করে। এবং কি কি বলা আছে, সুতার দৈর্ঘ্য 1 মিটার। তাহলে আমরা একটু লিখে ফেলি, আই থিঙ্ক লিখে ফেললে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের এল দেয়া আছে 1 মিটার, তারপর আমাদের এম এর মান দেয়া আছে 0.02 কেজি, আমাদের সর্বোচ্চ বিস্তার সেটা হচ্ছে এ বিন্দুতে বলা আছে, ও বিন্দুতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এবং এই সর্বোচ্চ বিস্তার ও বিন্দুতে যেখান থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে এখানে 30 ডিগ্রি কোণ তৈরি করছে। ছবিটা ক্লিয়ার না হলে আমাকে একটু বললো, আমি জুম করে দিব, কোনো সমস্যা নেই, আমি বড় করে দিব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ছবিটা। এই বিন্দু থেকে টেনে ছেড়ে দেওয়া হলো, দুলতে শুরু করলো, জি এর মান দেয়া আছে। আমাদের প্রথম কোশ্চেনটা বলা হয়েছে উদ্দীপকের বি বিন্দুতে দোলকটির গতি শক্তি বের কর। বি বিন্দুতে দোলকটির গতি শক্তি বের করতে হবে। তাহলে গতি শক্তি বের করার জন্য আমরা ফর্মুলা জানি E = হাফ কে কি হাফ এম ভি স্কয়ার, রাইট? ওকে, তাহলে আমরা ক নাম্বার কোশ্চেন অ্যান্সারটা করি আগে। বি বিন্দুতে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ বি বিন্দুতে অ্যাঙ্গেল দেয়া আছে, হ্যাঁ বি বিন্দুতে কিন্তু এখানে কোনটা দেয়া আছে, এটা হচ্ছে বি বিন্দু, এবং তাদের মাঝখানে অ্যাঙ্গেল কিন্তু দেয়া আছে 15 ডিগ্রি। ওকে, 15 ডিগ্রি অ্যাঙ্গেল দেয়া আছে। তাহলে বি বিন্দুতে আমাকে গতি শক্তি বের করতে হবে। তাহলে বি বিন্দুতে আমরা ই কে ইকুয়াল টু কি বলতে পারি, হাফ এম ভি স্কয়ার। এবং চিন্তা করে দেখো, আমি এ বিন্দুতে নিয়ে ছেড়ে দিয়েছিলাম, আমার এই সরল দোলকটা ছিল, আমি এ বিন্দুতে নিয়ে এখান থেকে এ বিন্দুতে ছেড়ে দিয়েছি। তাহলে এখান থেকে এই বি বিন্দু পর্যন্ত আসছে বস্তুটা, তাহলে কতটুকু নিচে নেমে আসছে সেটা আমি বের করবো, বা এখানে ভেলোসিটি লাগবে সোজা কথা। তাহলে ভেলোসিটির ক্ষেত্রে আমরা কি করতে পারি, হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু তোমরা জানো ইউ স্কয়ার প্লাস 2gh, এটা তোমরা জানো। এবং এক্ষেত্রে আদিবেগটা কত, আদিবেগটা হচ্ছে 0, রাইট? হিয়ার আওয়ার ইনিশিয়াল ভেলোসিটি ইজ 0। ওকে, সো আমরা বলতে পারি আদিবেগটা 0। কেন 0? কারণ এই যে এই বিন্দু থেকে ছেড়ে দেওয়া হয়েছিল, এই বিন্দুতে স্থির ছিল, বস্তুটা স্থির ছিল, সো এই বিন্দুতে ভেলোসিটি 0, সো আদিবেগ 0। হাফ এম ইনটু আমরা বলতে পারি 2gh, এখানে জাস্ট এইচটা ক্যালকুলেট করতে হবে। এখন আমার কথা হচ্ছে এইচটা কি, এখানে এখানে এইচটা কতটুকু, এখানে এইচটা হচ্ছে এন এম। তোমরা ছবিটাতে দেখো একটু, এইচটা হচ্ছে আমার এন এম। এ বিন্দুতে ছিল এই বরাবর এবং বি বিন্দুতে ছিল এই বরাবর। তাহলে এই দুইটা দৈর্ঘ্যের মাঝখানে, এই দুইটা উচ্চতার মাঝখানে, দুইটা লেভেলের মাঝখানে উচ্চতার ডিফারেন্স কতটুকু, সেটা হচ্ছে এন এম। একটু খেয়াল করে দেখো, এই যে এটা ছিল এ বিন্দু এবং এটা ছিল আমার বি বিন্দু, তার মাঝখানে হাইটের ডিফারেন্স যেটা, সেটাই হচ্ছে আমার এখানে এইচ। ওকে, এই এইচ নিচে নেমে আসছে সে, এই জন্য আমরা এখানে এইচটা হিসেব করছি। এটা আবার বলে দিই, এটা হচ্ছে আমার এ বিন্দু এবং এটা হচ্ছে আমার বি বিন্দু। তাহলে এই দুই বিন্দুর মাঝখানে আমার যে এই ডিফারেন্স, সেটাই হচ্ছে আমার এইচ। ওকে, দুই বিন্দুর মাঝখানে হাইটের যে ডিফারেন্স, দ্যাট ইজ আওয়ার এইচ। এবং এইচটা হচ্ছে আমরা বলতে পারি কোশ্চেন থেকে দেখি এন এম। আমি একটু কমেন্টও পড়বো, হ্যাঁ সরি। আচ্ছা হ্যাঁ, একটু সবাই কাইন্ডলি আমরা অন্য কথায় না যাই, হ্যাঁ আমরা এখানে পড়াশোনা করতে আসছি, না পড়াশোনা করি। ভেরি গুড, অনেকে বলে দিচ্ছ যে এনএমটা কি, এনএমটা হচ্ছে সিএন মাইনাস সিএম, সিএন মাইনাস সিএম। হ্যাঁ এটা বলতে পারো, সিএন মাইনাস সিএম। আবার অনেকে বলছো ওএম মাইনাস ওএম। হ্যাঁ, মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে
আমরা উপর থেকে বিয়োগ করব। কেন? কারণ আমরা এখানে এলটা জানি। এল হচ্ছে কি কার্যকরী দৈর্ঘ্য। একটু খেয়াল করে দেখো, এল 1 মিটার লম্বা সুতা। তাহলে এই যে আমার সুতাটা ছিল পুরাটা, এটা ছিল 1 মিটার। তাহলে 1 মিটার সুতো, ঠিক আছে। আর তারপর আমাদের এখানে এই বিন্দুতে ছিল একটা জায়গায়। তাহলে আমি যেটা করি, আমি আগে ছবিটা মুছে দেই, এখানে এটা মুছে দেই, এইচটা মুছে দেই। আমি যেটা করব, প্রথমে এই ট্রায়াঙ্গেলটা চিন্তা করি। এই যে নীল কালারের যে ট্রায়াঙ্গেলটা আমি দেখাচ্ছি, সেই ট্রায়াঙ্গেলটা চিন্তা করি। এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, ব্লু ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা একটা অ্যাঙ্গেল জানি, সেটা হচ্ছে 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। এবং আমরা অতিভুজ জানি। অতিভুজটা কত? অতিভুজটা হচ্ছে 1 মিটার। কার্যকরী দৈর্ঘ্য তো চেঞ্জ হবে না, 1 মিটার। আর আমি যদি এইখানে ভূমিটা বের করে ফেলতে পারি সামহাউ, তাহলে আমি এখানে কি পাবো? ও এন পাবো। আবারও বলছি, আমি এখানে ও এন বের করতে চাচ্ছি। আমি কোনটা বের করতে চাচ্ছি সেটা যদি একটু লিখি, আমি ড্র করি। আমি চাচ্ছি ও থেকে এন, এই অংশটা বের করতে, এতটুকু বের করতে চাচ্ছি। আমি এতটুকু বের করব। তারপর আমি আরেকটা কিছু করতে পারি, সেটা হচ্ছে ও থেকে এম, নিচে আরেকটা ট্রায়াঙ্গেল চিন্তা করে সেখান থেকেও ভূমিটা বের করব। সেই দুইটা ভূমি বিয়োগ করলেই আমি আমার এন এম যে উচ্চতা আছে সেটা পেয়ে যাব। আবার বোঝো, এখানে আমি দুইটা ট্রায়াঙ্গেল চিন্তা করছি। একটা ট্রায়াঙ্গেল হচ্ছে ব্লু ট্রায়াঙ্গেল, যেটা অলরেডি এঁকে ফেলেছি। এই ট্রায়াঙ্গেলটার অ্যাঙ্গেল তুমি জানো 30 ডিগ্রি। তুমি অতিভুজ জানো, সেটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য 1 মিটার। তাহলে তুমি ভূমিটা বের করে ফেলতে পারবা ইজিলি। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে কস থিটা ইউজ করতে হবে, তাহলে তুমি ভূমিটা পেয়ে যাবা। দেন আরেকটা ত্রিভুজ আমি চিন্তা করব, সেটা হচ্ছে এই যে ছোট ত্রিভুজ বি বিন্দুতে থাকার সময় যে ত্রিভুজটা হয়েছে। সেক্ষেত্রে তুমি অ্যাঙ্গেল জানো, সেক্ষেত্রে অ্যাঙ্গেল হচ্ছে 15 ডিগ্রি। অতিভুজটা জানো 1 মিটার আগের মতো। তুমি ভূমিটা পেয়ে যাবা, এই ভূমিটা পেয়ে যাবা, ঠিক আছে। ও এম পেয়ে যাবা। তারপর এই দুটো বিয়োগ করে দিলেই তুমি হাইট বা এনএমটা পেয়ে যাবে। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এইচ বের করা। এইচ ইকুয়াল আমি বলতেছি এখানে আমার এন এম, আর সেই এন এম ইকুয়ালসটা আমি লিখবো ও থেকে এম, বিন্দু পর্যন্ত দূরত্ব, যেটা হচ্ছে আমার এটা মাইনাস আমার ও থেকে এন, এই দূরত্বটা। দেখো এটাকে সবাই বুঝেছো কিনা? উচ্চতাটা আমি এন এম চাচ্ছি, সে এ থেকে বিতে নামার সময় সে কতটুকু হাইট নিচে নেমে আসছে সেটা চাচ্ছে। ওকে, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। বুঝতে পারলে আই থিঙ্ক এটা জেনারেল একদম বেসিক ট্রিগোনোমেট্রি, রাইট? তোমরা পারবা, আমাকে একটু জানাও তো। ভেরি গুড। হ্যাঁ, সবাই তোমরা এখানে ডিরেক্ট বের করে ফেলছো অনেকে। সো থ্যাংক ইউ সো মাচ। যারা করে ফেলছো তাদেরকে আমি আমার পক্ষ থেকে কংগ্রেচুলেশন জানাই যে করতে পারছো। একজন জিজ্ঞেস করছো, ভাইয়া বিভব শক্তির ক্ষেত্রে এইচ ইকুয়াল টু সি এম হবে না? হ্যাঁ, বি বিন্দুতে তুমি যখন বিভব শক্তি বের করবে, তখন তুমি একদম বেজ অবস্থা থেকে তার হাইট, দ্যাট মিনস, তাহলে আমার একটু ক্লিয়ার করে দেই। গতি শক্তির জন্য সে কতটুকু নিচে নেমে আসছে, সেটা হিসাব করবো। সেটা হবে আমার এইচ, এবং সেটা হচ্ছে এনএম। এ থেকে বিতে আসতে সে কতটুকু নিচে নেমে আসছে, হাইট, ঠিক আছে। সেটা হচ্ছে আমার গতি শক্তির জন্য। আর বিভব শক্তির জন্য আমার ক্যালকুলেশনটা হবে ভূমি থেকে ক্যালকুলেশন। তাহলে চিন্তা করো ভূমি অবস্থা কোথায় এখানে? ভূমি অবস্থা এখানে হচ্ছে সবচেয়ে লোয়েস্ট অবস্থা। তাহলে সবচেয়ে লোয়েস্ট হচ্ছে এখানে, এবং এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যে উচ্চতা হচ্ছে আমার সিএম, ঠিক আছে। বিভব শক্তির জন্য হাইটটা ক্যালকুলেশন করতে হয়, ওই যে আমরা বলেছিলাম যে, আচ্ছা তোমাদের হয়তো বলি নাই, বিভব শক্তির জন্য হাইটটা ক্যালকুলেশন করতে হয় সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট থেকে। ওকে, তাহলে যখন আমি লিখে দিই বিভব শক্তির জন্য ক্যালকুলেশন করব বি বিন্দুতে, তখন আমি কি করব? ইপি ইকুয়াল টু এম জি এইচ ইউজ করবো, এবং এখানে এম জি এইচ ইকুয়াল টু হবে হচ্ছে সি এম। ওকে, আমি এটা লিখে দিলাম, এবার এটা নিচে নিয়ে যাই যাতে এটা কোনো কনফিউশন না হয়। যখন আমাকে বিভব শক্তি বের করতে বলবে তখন এইচ ইকুয়াল টু হবে সি এম, এবং যখন আমাকে গতিশক্তি বের করতে বলবে তখন আমার এইচ ইকুয়াল টু হবে কতটুকু উচ্চতা নিচে নেমে আসছে সে, দ্যাট ইজ আওয়ার এনএম। এবং এনএম হচ্ছে ওএম মাইনাস ওএন। এখন ওএমটা কিভাবে বের করবা? ফার্স্ট অফ অল ওএমটা বের করতে হলে আমি আরেকটা কালারের ট্রায়াঙ্গেল এঁকে দিই এখানে। এই যে ওএমটা বের করতে হলে আমাকে
এই ছোট ট্রায়াঙ্গেলটা, নিচের চিকন ট্রায়াঙ্গেলটা নিতে হবে। সেটার অ্যাঙ্গেল আমি জানি 15 ডিগ্রি, আমার ভূমিটা দরকার, ও এমটা দরকার। তাহলে ও এম সমান সমান আমি বলতে পারি, ও এম সমান সমান আমি বলতে পারি cos θ ইকুয়াল টু, যেহেতু আমার ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি ইজ ইকুয়ালস টু ও এম ইজ ইকুয়ালস টু আমি বলতে পারি ও এ, ও এ তো বলবো না আমরা এখানে, ও বি বলবো, cos 15 ডিগ্রি। এটা আই থিঙ্ক বুঝতে পেরেছো। আর সিমিলারলি আমরা ও এন সমান সমান কত বলতে পারি, ও এন সমান সমান আমরা বলতে পারি আগের মতো ভূমি বাই অতিভুজ যেহেতু, তাহলে এটা ও এ ইন্টু cos 30 ডিগ্রি হবে। এই তো আই থিঙ্ক তোমাদের ক্যালকুলেশন হয়ে গেছে। এই দুটাকে বিয়োগ করে দিলে আলটিমেটলি তুমি তোমার এইচটা পেয়ে যাবে। এবার এইচটা পেয়ে গেলে জাস্ট অল ইউ নিড টু ডু ইজ টু পুট দ্য ভ্যালু হিয়ার। ওকে, আই থিঙ্ক এখানে আবার তোমার এই টু টু কাটাকাটি চলে যাবে, থাকবে শুধু এম জি এইচ। তো আমার এখানে ম্যাথটা করার একটাই উদ্দেশ্য, এখানে দুইটা এইচ কে তোমরা যাতে মানে কনফিউজ না হয়ে যাও দুইটা এইচ এর মধ্যে। যখন আমরা গতিশক্তি ক্যালকুলেশন করব তখন হিসেব করব কতটুকু হাইট নিচে নেমে এসেছে, এবং যখন আমরা বিভব শক্তি ক্যালকুলেশন করব তখন আমরা হিসেব করব ভূমি থেকে কতটুকু উপরে আছে। দ্যাটস ইট, দ্যাটস অল ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইন দিস ম্যাথ। ওকে, আচ্ছা, আই থিঙ্ক আমি তোমাদের বোঝাতে সক্ষম হয়েছে। যারা পারোনি বুঝতে তারা আমাকে কমেন্টে জানাতে পারো। ওকে, নেক্সট। উদ্দীপকে ব্যবহৃত দোলকটির যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মেনে চলে কিনা? অবভিয়াসলি মেনে চলে। আমরা জানি শক্তি নিত্যতা সূত্র সব জায়গায় মেনে চলে। কারোর সাথে কি মিলে? আচ্ছা, অ্যান্সারটা কত হয়েছে আমি বের করে ফেলি একবারে। হ্যাঁ, তোমাদের অনেকেই অনেক কনফিউজ হয়ে যাচ্ছে যে ভাইয়া অ্যান্সারটা মিলতেছে কিনা, আমাদের একটু জানা। তাহলে অ্যান্সারটা মিলার জন্য আমরা যেটা করতে পারি, ডিরেক্টলি অ্যান্সারটা তোমাদের বলে দিতে পারি। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের বি বিন্দুতে আমরা গতিশক্তি চাচ্ছি, রাইট? আমরা বি বিন্দুতে গতিশক্তি চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা কত বলতে পারি? লেটস সি, আমাদের এখানে তো ম্যাথটা করতে পারার কথা। তোমরা একটু তোমাদের অ্যান্সার গুলো আমাদের সাথে শেয়ার করো, আমরা একটু দেখি। হ্যাঁ ভাইয়া, যদি এ গতিশক্তি নির্ণয় করতে বলে তাহলে কি করবো? হ্যাঁ, অবভিয়াসলি এতে তো বস্তু স্থির থাকবে, তাহলে তার সমস্ত শক্তি তার গতিশক্তি, সরি বিভব শক্তি। আর বিতে তার বিভব শক্তিও থাকবে, গতিশক্তিও থাকবে, যেখানে দুইটা শক্তি আমরা বের করেছি, রাইট? আর সিতে তার শুধুমাত্র গতিশক্তি থাকবে, এখানে কোনো বিভব শক্তি থাকবে না। ওকে, তাহলে আমরা যেটা বলছি, তিনটা পয়েন্ট আমি আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি না? তাহলে আমরা ছবিটা যদি আবার একটু নিয়ে আসি, এখানে কপি, আমি তোমাদের এখানে লিখে দিই, যদি আমি হয়তো বাড়াবাড়ি করতেছি এখানে, বাট অনেকেরই ক্লিয়ার থাকে না। হ্যাঁ, এই জন্য আসলে কথাগুলো বলতেছি। তাহলে এ বিন্দুতে আমার টোটাল এনার্জি ই টোটাল ইকুয়াল টু হবে ইপি প্লাস ই কে, যেখানে ই কেটা 0 হয়ে যাবে, জাস্ট ইপি থাকবে। কেন ই কে 0? কারণ এখানে বস্তু স্থির এ বিন্দুতে। বি বিন্দুতে কি আছে? বস্তু গতিশীল, তাহলে তো দুইটা শক্তি থাকবে, ই টোটাল ইকুয়াল টু ইপি প্লাস ই কে। ফাইন। এন্ড সি বিন্দুতে আমার শুধুমাত্র বস্তুর গতিশক্তি থাকবে, কোনো ইপি থাকবে না, ইপি 0 হয়ে যাবে, প্লাস ই কে। কেন ইপি 0? কারণ সি বিন্দু হচ্ছে সবচেয়ে লোয়েস্ট বিন্দু, সবচেয়ে নিচু বিন্দু। হ্যাঁ, এর নিচে তো বস্তু যেতে পারবে না, তাহলে এই বিন্দুতে হাইট 0, দ্যাট মিন্স এখানে তার সমস্ত শক্তি গতিশক্তি। আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, ও ইজ ইকুয়ালস টু 1, ভেরি গুড। অনেকে এই কোশ্চেনটা করতেছো ভাইয়া, সব জায়গায় এই যে দেখো, এখানে ও এটাও 1 হবে, ও বিটাও 1 হবে, ইভেন ও সিটাও 1 হবে। কেন? কারণ দৈর্ঘ্য তো কমে না। তুমি যে সুতাতে ঝুলিয়ে রেখেছো, সুতার কি দৈর্ঘ্য কমবে? সেটা তো কমবে না। এটা একবার এখানে, একবার এখানে, তিনটা পজিশন। যে কোনো পজিশনে আসলে ও এ ও বি এটার মান কি হবে? 1, যেটা দেয়া আছে 1 মিটার। ওকে, যদি ম্যাথটা করে দিতে হয় এরপরও, তাহলে আমাকে বলতে পারো, আমি জাস্ট 1 মিনিট লাগবে হয়তো, জাস্ট বলে দিব। তাহলে এটা হবে 1 ইন্টু cos 15 ডিগ্রি মাইনাস 1 ইন্টু cos 30 ডিগ্রি। সো এখানে এইচ এর মানটা চলে আসবে। সো cos 15 minus cos 30, so আমরা পাবো 0.09
0.09 আর তার সাথে mgh, m এর মান হচ্ছে 0.02 ইন্টু g এর মান হচ্ছে 9.8। আই থিঙ্ক অ্যান্সারটা হচ্ছে 0.01। ওকে, তাহলে এখানে আমার বিভব শক্তির মানে গতিশক্তির অ্যান্সারটা আসবে হচ্ছে 0.01 জুল। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, 0.01 অল ক্লিয়ার। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ইপি এর মানটা কারোর সাথে কি মিলেছে কিনা, তাহলে ইপি এর মানটা আমরা বের করে নিয়ে আসি। এম এর মান 0.02, জি এর মান 9.8 এবং সিএম এর মান কত বলতে পারি আমরা? সিএম এর মান 1 থেকে পুরো কার্যকরী দৈর্ঘ্য থেকে তুমি ওই মাঝখানে ত্রিভুজটার ভূমিটা বিয়োগ করে দিবা না, এই যে পুরো এটা থেকে, এটা হচ্ছে 1 মিটার, তাহলে 1 মিটার থেকে তুমি এই যে ছোট ত্রিভুজটার ভূমিটা বিয়োগ করে দাও, ঠিক আছে? সিএম আই থিঙ্ক, তাহলে আমরা যদি করে ফেলি বিভব শক্তির ম্যাথটা করে ফেলি, তাহলে 0.02 ইন্টু 9.8 ইন্টু 1 মাইনাস cos আমাদের কত আসবে, ওএন মানে হচ্ছে cos 30 ডিগ্রি। সো আই থিঙ্ক আমাদের অ্যান্সার আসবে 0.02। হ্যাঁ, এটা আসবে 0.02, এটা হচ্ছে 1 মাইনাস cos 30 ডিগ্রি। সো এখানে অ্যান্সার আসবে 0.02 জুল। কারোর সাথে অ্যান্সার না মিললে আমাকে একটু বলিও, মানে জিজ্ঞেস করিও, আমি অ্যান্সারটা বলে দেব, সমস্যা নেই। কারো কাছে কঠিন লাগলে সেও জানাতে পারে যে ভাই আমাদের কাছে কঠিন লাগতেছে, একটু সহজ করে বলেন। আই এম টেকিং লঙ্গার দেন এক্সপেক্টেড টাইম। হ্যাঁ, যেটা চিন্তা করছিলাম তার থেকে বেশি সময় নিচ্ছি যাতে তোমাদের বোঝাতে পারি সবকিছু। তোমরা অনেকে বলেছো ভাই তাড়াতাড়ি মানে না বুঝাই চলে যায়। নেক্সট ম্যাথ, এই ম্যাথটা করি আমরা, মোটামুটি সব টাইপের ম্যাথ আজকে দেখার চেষ্টা করব। না, ইপি এর মানটা হয় নাই ভাইয়া। কাউসার মোস্তফা বলতেছো ইপি ইকুয়াল টু 6.67 ইনটু 10 টু 10 ইনভার্স -3, এটা হয় নাই ইপি এর মান। না বুঝে থাকলে ক্লাসটা আবার দেখবা। আচ্ছা, আমি এটা দেখাই না, আমি নেক্সট ম্যাথে যাই, আমি যখন ওই ম্যাথে আবার ফেরত আসবো, একটু ওয়েট করো, যারা পারছো না চেষ্টা করো, অনেকেই পারছে। আমরা এই ম্যাথটা দেখি, ম্যাথটা একটু ইম্পর্টেন্ট একটা ম্যাথ। হ্যাঁ, আচ্ছা, সবার কিরকম আসছে? 6.67 ইনটু 10 ইনভার্স 3। সোনিয়া বলতেছো আচ্ছা cos 30 ডিগ্রি হলো কেন? ওকে, আমি এটা ম্যাথটা আবার একটু তাহলে রিভিজিট করি। এটা ছিল আমার ওসি, ঠিক আছে? এবং সবাই স্বীকার করবা এই ওসি মান কত, 1 মিটার, এটা সবাই স্বীকার করবে। আমি সরি, টাইম নিচ্ছে, আমি তাড়াতাড়ি করে দিই। তাহলে এটা হচ্ছে 1 মিটার। সি বিন্দু, এটা ও, এটা সি বিন্দু, বি বিন্দু এখানে ছিল, ওকে, এটা এখানে ছিল। তাহলে এবং বি বিন্দুতে এখানে দেওয়া আছে এটা 15 ডিগ্রি। হ্যাঁ, সরি, এটা 30 ডিগ্রি না, এটা 15 ডিগ্রি হবে না। আচ্ছা, আমি আবার করলেই তো হবে, আই থিঙ্ক করলেই হবে। তাহলে এটা বি। তাহলে আমরা একটু দেখি, আই থিঙ্ক আমাদেরটা তাহলে আলটিমেটলি এই তো এই ট্রায়াঙ্গেলটা চিন্তা করতে পারি আমরা, এই ট্রায়াঙ্গেলটা চিন্তা করব। হ্যাঁ, 15 ডিগ্রি হবে, 30 ডিগ্রি না, 15 ডিগ্রি। সবাই এটা ঠিক করেছিল যে 15 ডিগ্রি। আচ্ছা, ধরো এটা। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এটা 15 ডিগ্রি হলে আমাকে বের করতে হবে ভূমিটা, না এই এটা। আমি যদি 1 মিটার থেকে এটা বিয়োগ করতে পারি তাহলে আমার হাইটটা চলে আসবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমরা বলতে পারি ভূমি। তাহলে এটার মান কত আসবে? আমরা জানি cos 15 ডিগ্রি সমান সমান ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিটাকে আমরা কি নাম দিতে পারি? এম। এটা এম ছিল, তাহলে ও এম বাই আমরা বলতে পারি ও বি। সো হিয়ার ও এম ইকুয়ালস টু ও বি ইন্টু cos 15। হ্যাঁ, সবাই হয়ে গেছে, এটা সবাই পারছো আর কি। তাহলে 1 মিটার ইন্টু cos 15 ডিগ্রি মান কত? আই ডোন্ট অ্যাকচুয়ালি নো, বাট লেটস ফাইন্ড আউট। ইটস 0.96। হ্যাঁ, ঠিক আছে, 0.96। এই তো, তাহলে mgh EP equal to mgh 0.02 9.8
এইচ এর মান হচ্ছে 0.96। হ্যাঁ, তোমাদেরটা হয়েছে, তাহলে তোমরা যারা বলছো তারা হয়েছে 0.2 ইন্টু 9.8 ইন্টু 0.96। আচ্ছা, তাও কেন আসে না তোমাদেরটা? 0.02, 9.8, 0.96 হিসাবটা তো ঠিকই করলাম, সবই তো ঠিক আছে। আই থিঙ্ক ও এম 0.96 হবে না, 1 মাইনাস হবে, কারণ আমরা হাইট বের করতে চাচ্ছি। এই হাইটটা লাগবে, এটা হচ্ছে এইচ, ভূমি থেকে উচ্চতা। সো এখানে 1 মাইনাস 0.96, এই তো। হ্যাঁ, ঠিক আছে, সরি। আচ্ছা, আই থিঙ্ক এবার তো হয়েছে। এবার তো বুঝতে পারছো যে বি বিন্দুতে বিভব শক্তিটা ক্যালকুলেশন করলাম। সি থেকে উচ্চতা হচ্ছে সিএম, এটা হচ্ছে তার হাইট এইচ। আর কিছু কি আছে এখানে? আর কিছু তো নাই আই থিঙ্ক, না? আর কিছু নাই আই থিঙ্ক। হ্যাঁ, এটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে 1 মাইনাস cos 15 ডিগ্রি হবে এটা। ঠিক আছে, এই তো। নেক্সট আমরা সামনে যাই। হ্যাঁ, আমাদের অনেক ম্যাথ বাকি আছে, আজকে অনেকগুলো ম্যাথ দেখাবো তোমাদের জন্য। আচ্ছা, তোমাদের একজন কোশ্চেন করছিল, সেটা একটু শেষ করে দেয় আগে। এটা একজন কোশ্চেন করছিল আমাদের, সরল গোলকের দোলনকাল 50% বৃদ্ধি করতে কার্যকরী দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে? দোলনকাল 50% বৃদ্ধি করতে, তাহলে আমরা T1 সমান সমান একটা দোলনকাল ধরে নেই T, 50% বাড়াবো, তাহলে T2 সমান সমান কত হবে? 50% বাড়াবা, অলরেডি যেটা ছিল সেটা থেকে বাড়াবা 50%, তাহলে আমরা বলতে পারি কত? T প্লাস 50% অফ T, বাড়াইছি যেহেতু এক্সট্রা অ্যাড করছি, তাহলে এটা কত আসবে? আসলে 1 কমন নিলে 0.5 ই করলে আলটিমেটলি যেটা আসে 1.5T। এটা সবাই বুঝতে পারছো? তাহলে আমাকে কার্যকরী দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে? T এর সাথে L এর সম্পর্ক আমরা দেখি, √L/G, এটা কোশ্চেন করেছে অনেকে। হ্যাঁ, তাহলে T এর সাথে আমার L এর সম্পর্কটা কি? স্কয়ার রুটের সমানুপাতিক, রাইট? আমরা বলতে পারি T is proportional to √L। তাহলে কার্যকরী দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে? হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি, সুতরাং T2/T1 equals to √L2/L1, বা আমরা যেহেতু T দেয়া আছে, L এর কথাটা বের করতে হবে, আমরা উল্টা জিনিসটা করতে পারি। হ্যাঁ, উল্টা জিনিস করলে আই থিঙ্ক বেটার হবে। T স্কয়ার সমানুপাতিক √, শুধু এটা চিন্তা করি, তাহলে আমরা বলতে পারি L2/L1 is equals to T2 স্কয়ার বাই T1 স্কয়ার। তাহলে T2/T1 এটাকে করলে 1.5T ডিভাইডেড বাই T, তাদের উপর স্কয়ার, সো T কাটা, 1.5 এর স্কয়ার, সো এটা 2.25। তাহলে আমাদের সরি L2 আসবে 2.25 L1। তাহলে কার্যকরী দৈর্ঘ্যকে আমরা যদি 2.25 গুণ করে ফেলি তাহলে কি হবে? এই ম্যাথটা হবে। ঠিক আছে, কার্যকর আমাদের দোলনকাল 50% বাড়বে। অথবা অর ইউ ক্যান সে যে আমরা ডেল্টা এল এর কথা চিন্তা করি। ডেল্টা এল ইজ ইকুয়ালস টু কত হবে? L2 মাইনাস L1। তাহলে L2 হচ্ছে 2.25, L1 মাইনাস L1, তাহলে এটা কত আসে? 1.25 L1। তাহলে ডেল্টা এল মানে কতটুকু বাড়াতে হবে তোমাকে? কার্যকরী দৈর্ঘ্য তুমি যদি 1.25 গুণ বাড়িয়ে দাও তাহলে এটা হবে। কথাটা কি বোঝা গেছে? আচ্ছা, হ্যাঁ, আমাদের আজকে নাহিয়ান ভাইয়ের কমেন্টটা দেখতে পাইছি আমি। সরি, আমি আগের কোনো ক্লাসেরই স্যারের কমেন্টটা দেখতে পারি নাই, বা ভাইয়ের কমেন্টটা দেখতে পারি নাই। কি অবস্থা ইমরান স্যার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আশা করি আপনাকেও সালাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাইয়া অনেক সুন্দর করে ক্লাস নেয়, বলতে পারো যে মানে আমি ভাইয়ার ফ্যান, কাইন্ড অফ ভাইয়ার কথা বলার ফ্যান। ভাইয়া খুব সুন্দর করে কথা বলে, গুছিয়ে কথা বলে, ভালো লাগে শুনতে। মনে হয় যেন মানে রেডিওতে আরজে কথা শুনতেছি, সত্যি কথা। অনেস্টলি মনে হচ্ছে কেউ আরজে কথা বলতেছে। নাহিয়ান ভাইয়ের ক্লাস, প্রতিটা ক্লাসে আমি দেখি, ভাইয়ের প্রতিটা ক্লাসে শুরু হলে আমি নোটিফিকেশন আসে, আমি ঢুকে ক্লাসে ভাইয়ের ক্লাসগুলো দেখি, খুব ভালো লাগে ভাইয়ের ক্লাসগুলো। আচ্ছা, তো আই থিঙ্ক এই ম্যাথটা ক্লিয়ার হয়ে গেছে, না?
তোমরা অনেকভাবে অ্যান্সার দিতে পারো। একটা ম্যাথের অ্যান্সার অনেকভাবে দেওয়া যায়। যেমন এখানে আমরা বললাম L2 যদি কার্যকরী দৈর্ঘ্য 2.25 গুণ হয় তাহলে আমার এই দোলনকাল 50% মানে বেড়ে যাবে। আবার বলতে পারি এল এর পরিবর্তন, কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তনটা যদি 1.25 হয় বা 1.25 গুণ বাড়িয়ে ফেলি, আমি অ্যাড করে ফেলি, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমার দোলনকাল 50% বেড়ে যাবে। আরেকটাও হয়তো বলা যায় পার্সেন্টেজও তুমি বলতে পারো, রাইট? 125 গুণ বাড়ালে, তুমি এখানে পার্সেন্টেজ করে দাও, 125 গুণ বাড়ালে আমার দোলনকাল 50% বেড়ে যাবে। আই থিঙ্ক ব্যাপারটা হয়ে গেছে। আচ্ছা, আমাদের ম্যাথটা ক্লিয়ার হয়ে গেছে আই থিঙ্ক। আচ্ছা, এখানে একটা ম্যাথ, গ্রাফের ম্যাথ নিয়ে সবার অনেক ধরনের কোশ্চেন থাকে যে ভাইয়া গ্রাফ কিভাবে বুঝবো। তো গ্রাফের ম্যাথটা আমি আজকে একটু আলোচনা করে দিই। এখানে একজন একটা কোশ্চেন করেছো, একটি স্প্রিং টি স্কয়ার বনাম এম এর লেখচিত্র কোনটি? টি স্কয়ার বনাম এম এর লেখচিত্র কোনটি? তাহলে আমরা একটু স্প্রিং এর ক্ষেত্রে ইকুয়েশনটা দেখে আসি ফার্স্ট অফ অল। হ্যাঁ, নাহিয়ান ভাইয়া কমন দেওয়া লেখা হচ্ছে, চমৎকার চমৎকার, অনেক সুন্দর করে ভাইয়া বলে, চমৎকার, ফাইন। ওকে, সো আমরা এখানে আসি। স্প্রিং এর ক্ষেত্রে টি ইকুয়াল টু, আমরা জানি ফর্মুলা 2 পাই রুট ওভার এম বাই কে। দিস ইজ আওয়ার ফর্মুলা, ঠিক আছে? স্প্রিং এর জন্য ফর্মুলা আমরা জানি। সো আমরা এখানে বলতে পারি টি এর সাথে এম এর সম্পর্কটা কেমন। তাহলে আমরা এখানে যেটা পেলাম, টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এম। এখন আমাকে বের করতে হবে যে আচ্ছা লেখচিত্র কোনটি, কি করা যায় বলো। এখানে টি স্কয়ার ভার্সেস এম এর গ্রাফ নিতে হবে তোমাকে, টি স্কয়ার ভার্সেস এম এর গ্রাফ। তাহলে কিন্তু টি নাই, সো সমস্যা নেই, চলো লেটস ফাইন্ড আউট হোয়াট উইল বি টি স্কয়ার। সো টি স্কয়ার ইকুয়ালস টু আমরা বলতে পারি 4 পাই স্কয়ার এম বাই কে। এখন আরো সুন্দর হয়ে গেছে জিনিসটা, না? আমরা এটাকে বলতে পারি আসলে 4 পাই স্কয়ার বাই কে ইনটু এম। এটা কি বলা যায়? অবভিয়াসলি বলা যায়। আমরা বলতে পারি টি স্কয়ার এর পাশে রাখলাম আর ও পাশে সামথিং ইনটু এম কে রাখলাম। তাহলে এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে টি স্কয়ারের সাথে এম কি সমানুপাতিক। টি স্কয়ারের সাথে এমটা হচ্ছে সমানুপাতিক। তাহলে সমানুপাতিক হলে তোমরা কিন্তু একটা ইকুয়েশন জানো। সমানুপাতিকের ক্ষেত্রে সরলরেখার ইকুয়েশন কেমন? তোমরা যখন সরলরেখা পড়েছো, তোমাদের স্বজন স্যার বা অন্যান্য স্যার হয়তো পড়িয়েছে, তোমরা জানো যে y is proportional to x। এই ক্ষেত্রে আমরা কোন ধরনের সমীকরণ ইউজ করি বা কোন ধরনের গ্রাফ হয়? এটা দেখতে অনেকটা এরকম না? এটা দেখতে অনেকটা এরকম না? y equal to mx, এই গ্রাফটার মতো না? দেখো তো, তোমরা সবাই হয়তো এটা জানো, y equal to mx, এই গ্রাফটার মতো দেখতে, ঠিক না? y equal to mx, যেখানে আমি কি করছি, y এর জায়গায় টি স্কয়ার চিন্তা করছি, x এর জায়গায় m চিন্তা করছি, আর m এর জায়গায় আমি এই কনস্ট্যান্টটা চিন্তা করছি। এখানে কিন্তু কনস্ট্যান্ট 4 পাই স্কয়ার বাই কে, এটা কিন্তু কনস্ট্যান্ট, টোটালি কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হচ্ছে না, না? তাহলে আমরা y কে টি স্কয়ারের সাথে কম্পেয়ার করতে পারি, x কে m এর সাথে কম্পেয়ার করতে পারি, এবং m কে এই কনস্ট্যান্টের সাথে কম্পেয়ার করতে পারি। তাহলে তোমরা সবাই y equal to mx এর ইকুয়েশনটা জানো, রাইট? তোমরা সবাই y equal to mx এর যে ইকুয়েশন আর মানে গ্রাফ আছে সেই গ্রাফটা জানো। y equal to mx এর গ্রাফ কত আমরা জানি, সেটা হচ্ছে মূল বিন্দুগামী গ্রাফ, রাইট? তোমরা সবাই y equal to mx এর গ্রাফটা জেনে মানে পারো। মূল বিন্দুগামী সরল রেখা, হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড, সবাই বলতে পারছো। পোস্ট ভাইয়ের জন্য ধন্যবাদ জানাই। আচ্ছা, প্যারাবোলা, আচ্ছা অনেকে বলছো প্যারাবোলা, এই যে এখানে ভুল করছো। আমি জানতাম এই জিনিসটা অনেকে ভুল করবা, আমি জানতাম এই জিনিসটা অনেকেই ভুল করবা, এই জিনিসটা অনেকে ভুল করবা। সবাই বলছে এটা প্যারাবোলার ইকুয়েশন, বাট দিস ইজ নট দ্য ইকুয়েশন অফ এ প্যারাবোলা, দিস ইজ ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন, দিস ইজ ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। এবং কেন আমি তোমাকে যে স্ট্রেট লাইন মূল বিন্দুগামী সরলরেখা ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে বলে দিছি, ঠিক আছে? তাহলে এখানে একটু খেয়াল করে দেখো তো মূল বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন কোনটা হয়। কতে তো মূল বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন নাই, এটা হবে না। ক্ষতে মূল বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন নাই, এটাও হবে না। ঘতে মূল বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন নাই, সেটাও হবে না। এখানে কি হবে, এখানে গ হওয়ার সম্ভাবনা ছিল, বাট এটা মূল বিন্দু দিয়ে যেতে হইতো, হ্যাঁ, মূল বিন্দু দিয়ে যেতে হইতো। মূল বিন্দু দিয়ে যদি যায় তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা গ হবে।
অ্যান্সারটা হবে গ। ঠিক আছে, এই ছবিটা এখানে একটু ভুল আছে, এটা এইভাবে হবে না। হ্যাঁ, এটা মূল বিন্দু দিয়ে হবে, এইভাবে হবে। কথাটা কি বোঝা গেছে কেন এটা মূল বিন্দুগামী সরলরেখার ইকুয়েশনের সাথে কম্পেয়ার করেছি আমরা? কেউ না বুঝে থাকলে আমাকে জানাও। সি, হ্যাঁ, স্ট্রেট লাইনের ইকুয়েশন, ভেরি গুড, অনেকে বলতে পারছো। এখানে যদি আমি গ্রাফটা একটু বোঝানোর চেষ্টা করি, আরেকটা গ্রাফ যেটা প্যারাবোলিক গ্রাফ বলতেছো অনেকে, হ্যাঁ, প্যারাবোলিক গ্রাফ বলতেছো অনেকে, সেটা কিভাবে হয়তো, কখন হয়তো, সেটা যদি আমি এখানে আমি কি কি গ্রাফ নিছি আমি একটু আবার বলি, তাহলে আমরা এখানে কি ভার্সেস কি এর গ্রাফ নিলাম, আমরা এখানে টি স্কোয়ার ভার্সেস এম এর গ্রাফ নিয়েছি। এই জন্য এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা হয়েছে, কারণ এখানে y ইকুয়াল টু mx এর মতো চিন্তা করে দেখো, আমরা টি স্কোয়ার নিচ্ছি y অক্ষে এবং m নিচ্ছি x অক্ষে, তাহলে m কে x দিয়ে রিপ্লেস করা যায় আর টি স্কোয়ার কে y দিয়ে রিপ্লেস করা যায়। ঠিক আছে, এই জন্য y ইকুয়াল টু mx এর সাথে মিলে গেছে, দেখো একদম মিলে গেছে। বাট যদি এমন হয়তো তোমাকে বলা হয়তো টি ভার্সেস এম এর গ্রাফ নাও, আবার বলি কোয়েশ্চেনটা বুঝো কিনা, টি ভার্সেস এম এর গ্রাফ নাও, শুধু টি, এবার টি স্কোয়ার না, শুধু টি নাও, তাহলে কি হতো? তাহলে আমি এখানে লিখে দেই, তাহলে আমরা জানি ফর্মুলা 2 পাই রুট ওভার m বাই কে স্কোয়ার করলাম m বাই কে। এইবার খেয়াল করে দেখো, আমি যেটা নিতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি আগে অ্যাক্সিস সিস্টেম ড্র করি, এবার আমি এদিকে নিব হচ্ছে y অ্যাক্সিসে নিব হচ্ছে শুধু t, নট টি স্কোয়ার, এন্ড x অ্যাক্সিসে নিব m। তাহলে একটু খেয়াল করে দেখো তো, এখানে y স্কোয়ার ইকুয়াল টু 4ax, এই কোয়েশনটার মতো আসতেছে না দেখতে? এই কোয়েশনটার মতো আসতেছে না আমার এই কোয়েশনটা? এটা দেখো বুঝো কিনা। আগেরটার সাথে এখানে এইটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। আমি দুইটা ছবি একসাথে লিখে দিই, তোমরা যাতে কনফিউজ না হয়ে যাও, সো দ্যাট কনফিউজ না হয়ে যাও, আমি দুইটার জন্য একসাথে লিখে দিব। তাহলে এটা এক পাশে লিখে দিলাম, ডান পাশে আরেকটা লিখে দিই, সেম ইকুয়েশন, সেম ইকুয়েশন, টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার m ডিভাইডেড বাই কে। তো এটাকে আমি সাজায় লিখছি এইভাবে, 4 পাই স্কোয়ার বাই কে ইন্টু m। তাহলে এক্ষেত্রে যখন আমি অ্যাক্সিস সিস্টেম ড্র করব, তখন আমি y অ্যাক্সিস বরাবর নিব এবার টি স্কোয়ার, পার্থক্যটা দেখো, এক জায়গায় টি নিচ্ছে একবার টি স্কোয়ার নিচ্ছে, m নিচ্ছে। তাহলে দেখো আমি যেটা নিব সেটাকে রিপ্লেস করব, হ্যাঁ, যেহেতু এখানে টি স্কোয়ার নিয়েছি, তাহলে টি স্কোয়ারকে আমি y এর সাথে তুলনা করব, y অক্ষ বরাবর টি স্কোয়ার নিচ্ছি, তাহলে টি স্কোয়ারকে y এর সাথে কম্পেয়ার করব। তাহলে আমরা এখানে কম্পেয়ার করছি কার সাথে? আমরা এখানে কম্পেয়ার করছি টি স্কোয়ারকে y এর সাথে কম্পেয়ার করছি। তাহলে আমরা বলতে পারি এটা যে y ইকুয়ালস টু সামথিং ইনটু x। তাহলে y অক্ষ বরাবর টি স্কোয়ার নেয়াতে পুরো টি স্কোয়ারের জায়গায় আমি y লিখেছি, x স্কোয়ারে m নিয়েছি, তাই x এর জায়গায় আমি x কে m এর সাথে কম্পেয়ার করছি, তাহলে এটা y ইকুয়াল টু mx, মূল বিন্দুগামী সরলরেখার মতো দেখা যাচ্ছে। তাহলে এটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। আর ডান পাশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি কি নিয়েছি, শুধু t নিয়েছি, তাহলে আমি y কে t দিয়ে রিপ্লেস করতে পারবো, y কে t দিয়ে রিপ্লেস করতে পারবো। y অক্ষ বরাবর যেহেতু শুধু t নিয়েছো, তাহলে শুধু t কে তুমি y লিখতে পারবে, আর কিছু না। তাহলে শুধু t কে আমি y লিখেছি, আর উপরে স্কয়ার ছিল n স্কয়ার দিয়েছি, তাহলে y স্কয়ার ইকুয়াল টু 4ax, যেখানে এই পুরো জিনিসটাকে আমি 4 চিন্তা করে নিচ্ছি, আর x হচ্ছে আমার m, কারণ x অক্ষ বরাবর m নিয়েছি, তাহলে m কে x দিয়ে রিপ্লেস করতে পারবো। একটু বোঝা গেছে কিনা আমাকে একটু জানাও তো ভাইয়েরা, এটা ক্লিয়ার হয়েছে কিনা, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের জন্য, অনেকেই এটা বুঝো না, এই জন্য আমি আজকে বুঝাই দিচ্ছি আর কি। যদি এখনো কনফিউশন থাকে আমাকে বলো, আমি আবার বুঝাই দেবো দরকার হলে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা y স্কয়ার ইকুয়াল টু 4ax এর ইকুয়েশন। তোমরা যদি না বুঝো, আমি তোমাদের আগেও শিখিয়েছি যে আমরা ডেসমোসে যাব, ডেসমোসে গিয়ে y স্কয়ার ইকুয়াল টু 4ax এই ইকুয়েশনটা দেখার চেষ্টা করব কেমন। তাহলে y স্কয়ার ইকুয়াল টু 4ax, 4 এর মান কত দিবা তোমার ইচ্ছা, এর মান ধরো আমি 2 দিলাম, ইনটু x, এই যে x, দেখো এই দেখো, এটা একটা প্যারাবোলার ইকুয়েশন তোমরা পেয়ে গেছো।
তাহলে এটা একটা প্যারাবোলিক ইকুয়েশন। ওকে, তাহলে এটা দেখতে প্যারাবোলার মতো হবে, এটা দেখতে প্যারাবোলার মতো হবে, এরকম হবে। তো এটা আমি স্ক্রিনশট নিয়েই যাই, জাস্ট আমার, আচ্ছা সরি, স্ক্রিনশট নিয়ে যাই। স্ক্রিনটা দেখতে পাচ্ছ, চলে গেছে স্ক্রিন। আমি যদি গ্রাফটা তোমাদের আজকে বোঝাতে পারি, আই থিংক আই এম সাকসেসফুল। হ্যাঁ, যে গ্রাফটা, শুধু গ্রাফটা যদি বোঝাতে পারি, ঠিক আছে, শুধু গ্রাফটা যদি বোঝাতে পারি তাহলে আই থিংক আই এম সাকসেসফুল ইনাফ। তাহলে আমি যেটা করব, এটাকে আমি আমার লেকচার স্লাইডে এখানে নিয়ে আসি, পেস্ট। আচ্ছা, এটা হয়নি, এই যে ইম্পোর্ট করে দিলাম। হ্যাঁ, তোমরা যারা আছো তারা এখান থেকে দেখে নিবা যে গ্রাফটা এরকম হবে। সবাই কি বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও কাইন্ডলি। অনেকে বলছো রিপিট ভাইয়া রিপিট, ওয়াই শুড আই রিপিট? কেন তুমি মনোযোগ দাওনি ক্লাসে? গরম এসে গেছে মানে আমার ঘামে পানি, মানে স্ক্রিনে পানি টপ টপ করে পড়তেছে। তোমরা মেবি নোটিস করো না আমি ফ্যান চালাচ্ছি না। অ্যাজ আই অলরেডি সেড যে আমার ভোকালে প্রবলেম, আমি তোমাদের যাতে ক্লাসটা সুন্দর করে নিতে পারি আর তোমরা যাতে কথা বুঝতে পারো, এই জন্য আমি ফ্যান বন্ধ করে গেছি। হ্যাঁ, আমার ঘামে মুখ থেকে পানি পড়তেছে স্ক্রিনে লিটারেলি। আমি কষ্ট করে পড়াচ্ছি, তোমরা কষ্ট করে পড়তেছো। সো এটা থেকে তুমি যদি কিছু নিয়ে যেতে না পারো, কিছু বুঝতে না পারো, তাহলে লাভ হলো না কিন্তু ভাইয়ারা। ঠিক আছে, আমরা চেষ্টা করবো যতটুকু পড়ি আমরা যেন বুঝতে পারি জিনিসগুলো। সোজা কথা, তুমি ওয়াই অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিসে যেটা নিবা সেটা দিয়ে সেটাকে রিপ্লেস করবা। আমি ওয়াই অ্যাক্সিসে টি নিয়েছি, এক্স অ্যাক্সিসে এম নিয়েছি, এই জন্য টি কে, শুধু টি কে আমি ওয়াই লিখতে পারবো আর এমটাকে আমি এক্স লিখতে পারবো। ঠিক সেম ভাবে বাম পাশের ছবিতে ওয়াই অ্যাক্সিস আমি টি স্কোয়ার নিয়েছি, টি স্কোয়ার ভার্সেস এম এর গ্রাফ। তাহলে আমি টি স্কোয়ারকে ডিরেক্টলি এম দিয়ে রিপ্লেস করবো, ওয়াই দিয়ে রিপ্লেস করে ফেলবো, কারণ টি স্কোয়ার ওয়াই অক্ষে নিয়েছি, তাহলে টি স্কোয়ারকে ওয়াই দিয়ে রিপ্লেস করে দিলাম। ঠিক আছে, আর এক্স অ্যাক্সিসে এম নিয়েছি, তাহলে দেখো এই যে এম কে আমি এক্স লিখেছি। আচ্ছা, এখানে মনে হয় দুইটা এমে তোমরা কনফিউজ হয়ে যাচ্ছ, এখানেও এম এখানেও এম। এম না দিয়ে ধরো আমি ওয়াই ইকুয়াল টু কে এক্স দিয়ে, তাহলে আই থিঙ্ক ব্যাপারটা বোঝা যাবে কার সাথে কার সম্পর্ক। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমরা, আমি চেষ্টা করি প্রতিটা ক্লাসে যে কোনো কোনো কিছু তোমাদের যাতে ক্লিয়ার করে দিতে পারি। যেমন আজকের ক্লাসে আমরা গ্রাফ শিখলাম, আগের ক্লাসে আমরা স্প্রিং এর কিছু ম্যাথ দেখেছি এবং এটা ক্লিয়ার করেছি। এর আগের ক্লাসে আমি আরো কিছু এরকম, মানে তোমরা কিভাবে গ্রাফ ড্র করবা, পর্যায়কাল কিভাবে বের করবা সেটা দেখানো শিখিয়েছি। প্রতিটা ক্লাসে আমি চাই যে কিছু কিছু জিনিস যাতে অথেন্টিক শেখানো যায় তোমাদের, অথেন্টিক না হোক এর যাতে বুঝতে পারো, এটা বোঝার কথা। যেটা ভার্সেস যেটা নিবা, জাস্ট ওইটাকে ওই অক্ষ দিয়ে রিপ্লেস করে দিবা। টি ভার্সেস এম, তাহলে টি কে ওয়াই দিয়ে রিপ্লেস করব, এম কে এক্স দিয়ে রিপ্লেস করব। টি স্কোয়ার ভার্সেস এম, তাহলে টি স্কোয়ার কে ওয়াই দিয়ে রিপ্লেস করব, এম কে এক্স দিয়ে রিপ্লেস করব। ডান, আই থিংক ব্যাপারটা ক্লিয়ার। সামনে যাই। আচ্ছা, এইখানে সুন্দর একটা ম্যাথ আছে, আমরা মাত্র যদি গ্রাফ পড়লাম, গ্রাফের একটা সুন্দর ম্যাথ আমরা করে ফেলি, চলো। থ্যাংক ইউ ভাইরা। আচ্ছা, আমরা অন্য কথা না বলি ভাইরা, প্লিজ অন্য কথা না বলি। কোনিক্স শেখা হয়ে যাচ্ছে, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। কোনিক্সটাও শেখা হয়ে যাবে। এখানে আরো কিছু বোঝার আছে, যদিও আমি এখন বুঝাইলাম না। হ্যাঁ, যে ওয়াই এর এখানে ওয়াই স্কোয়ার দিয়ে বোঝা যায় ওয়াই এর মান প্লাস হতে পারে মাইনাস হতে পারে। এই জন্য দেখো ওয়াই অ্যাক্সিস এর উপরেও গ্রাফ আছে, নিচেও গ্রাফ আছে, উপরে নিচে দুই দিকে মান আছে, ওয়াই এর মান প্লাস মাইনাস দুটোই হতে পারে। বাট এখানে এক্স, যেহেতু এক্স এর মান এখানে শুধু পজিটিভ, এই জন্য এই গ্রাফটা এই দিকে হয়েছে। আবার এখানে কিন্তু উল্টা করে গ্রাফটা আঁকা যায় না, জাস্ট এখানে একটা মাইনাস দিয়েও কিন্তু গ্রাফটা আঁকা যায়। তোমাদের ম্যাথ যেই পড়ে না কেন, সে যে ভাইয়া পড়ে না কেন সে ভাই পড়াইতে পারবে। জাস্ট মাইনাস দিলে পুরো আমার প্যারাবোলাটা কি হয়ে যায়, জাস্ট উল্টায় যায় না, জাস্ট উল্টায় যায়। তো এগুলো আসলে আমার পড়ানোর বিষয় না, আমি ম্যাথ কোনোদিন পড়ালে হয়তো তোমাদের এটা পড়াবো, বা তোমাদের ম্যাথ ক্লাসে টিচারও পড়াই দিবে। ভাইয়া প্রত্যেকে একদম যথেষ্ট কোয়ালিফাইড ইনাফ, এখানে যারা আছে সবাই কোয়ালিফাইড। আচ্ছা, আমরা ম্যাথটা দেখি, এখানে সুন্দর একটা ম্যাথ আছে, প্লিজ এই ম্যাথটা দেখে আমরা আজকে আই থিঙ্ক গ্রাফের ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। চলো, তোমরা কমেন্ট করো, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো, উল্টাপাল্টা কমেন্ট করো প্লিজ, ইটস এ রিকোয়েস্ট ফ্রম মি। কোন পরীক্ষায় টি এবং এল এর মান নিয়ে এল ভার্সেস টি স্কোয়ারের লেখচিত্র আঁকা হচ্ছে। এই যে দেখো সুন্দরভাবে বলে দিয়েছে কি ভার্সেস টি।
একদিকে নিবা এল, একদিকে নিবা টি স্কোয়ার। তাহলে তুমি যেটা করতে পারো, এল কে ওয়াই দিয়ে রিপ্লেস করবা আর টি স্কোয়ার কে এক্স দিয়ে রিপ্লেস করবা। বোঝা গেছে কি ভার্সেস কি? এখন তুমি যদি বলো যে ভাই আমি এল নিবো এক্স অক্ষে, টি নিবো ওয়াই, ইটস আপ টু ইউ, তুমি নিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আমি এখানে একটা গ্রাফ ড্র করি আগে। দিস ইজ আওয়ার গ্রাফ, এন্ড এল ভার্সেস টি এর গ্রাফ আঁকতে বলছে। তাহলে ধরো ওয়াই অ্যাক্সিস বরাবর আমি এল নিচ্ছি এবং এক্স অ্যাক্সিস বরাবর আমি টি স্কোয়ার নিচ্ছি। তাহলে কোনটাকে কি দিয়ে রিপ্লেস করবো বোঝা গেছে? আগে এল কে ওয়াই দিয়ে, এক্স টি স্কোয়ার কে এক্স দিয়ে রিপ্লেস করবো। এই দেখো একটি মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যাবে, দেখছো? এখানে কিন্তু বলেই দিছে, আমরা আসলে আগে যেটা করলাম এতক্ষণ এটা এখানে বলেই দিছে, মূল বিন্দুগামী সরলরেখা। তারপরও আমরা একটু ভ্যালিডেট করি, লেটস ভ্যালিডেট দিস। সো উই নো টি স্কোয়ার যেহেতু আছে, লেটস ফাইন্ড আউট টি স্কোয়ার। এল বাই জি, তাহলে আমাকে টি লাগবে এবং এল লাগবে, রাইট? তাহলে আমরা যেটা করতে পারি, তাহলে আমরা যেটা বলেছি, আমরা এল কে ওয়াই দিয়ে রিপ্লেস করব, টি স্কোয়ার কে এক্স দিয়ে রিপ্লেস করব। চলো করে ফেলি। তাহলে আমরা এটা বলতে পারি এক্স ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার বাই জি, এই পুরোটা একটা কনস্ট্যান্ট, এটাকে আমি কে দিয়ে চিন্তা করতে পারি, এটাকে আমি কে দিয়ে চিন্তা করতে পারি, ইনটু আমরা এখানে এল নিচ্ছি। তাহলে এল কে আমি বলছি এক্স দিয়ে কি দিয়ে রিপ্লেস করব, ওয়াই দিয়ে। তাহলে কে ইনটু ওয়াই, এক্স ইকুয়াল টু কে ওয়াই, এক্স ইকুয়াল টু কে ওয়াই, এটা কি একটা মূলবিন্দুগামী সরলরেখার ইকুয়েশন না? বা y ইকুয়াল টু 1 বাই কে ইনটু x। ঠিক আছে, আমরা এখানে লিখতে পারি আসলে y ইকুয়াল টু 1 বাই কে ইনটু x, একই তো কথা, মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে একটা মূলবিন্দুগামী সরলরেখা আমরা পেলাম। তাহলে আমরা এখানে একটা মূলবিন্দুগামী সরলরেখা পেলাম। এখানে একটু দেখো যে তোমরা জিনিসগুলো বুঝতে পারছো কিনা। মূলবিন্দুগামী সরলরেখা পেলাম, মূলবিন্দুগামী সরলরেখা পেলাম আমরা। তাহলে মূলবিন্দুগামী সরলরেখা পেলে দেখো এটি এক্স অক্ষের সাথে একটা কোণ তৈরি করে। তাহলে এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করবে আমরা কিন্তু জানি এটা কি, তোমরা সবাই জানো এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে সেটাকে আসলে কি বলে? আমরা বলতে পারি ঢাল। যে কোণ তৈরি করে সেটার ট্যানজেন্ট হচ্ছে কি, ঢাল। তাহলে এম ইকুয়ালস টু আমরা বলতে পারি ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান ইনটু ট্যান ইনভার্স 4। তাহলে এখানে কত আসে? এখানে আসে হচ্ছে শুধু 4। তাহলে তুমি যেটা পেলা সেটা হচ্ছে ঢাল পেয়ে গেলা। তুমি সরল রেখার চ্যাপ্টারে চলে যাও, তুমি ঢাল জানো, তুমি ঢাল জানো, ঢাল বের করতে পারছো, ঢাল বের করতে পারছো। তাহলে ঢাল বের করতে পারলে এই যে y ইকুয়াল টু mx আমি বলেছি ইকুয়েশন, y ইকুয়াল টু mx আমি ইকুয়েশন বলেছি। তাহলে এখানে m টা তুমি জেনে গেছো, m টা জেনে গেলে চিন্তা করো তো এখানে, বা কে যেটা বলো, তোমার যেটা ইচ্ছা, হ্যাঁ তোমার যেটা ইচ্ছা। আমরা ঢাল জেনে গেছি, তাহলে ঢাল জেনে গেলে তুমি ইজিলি বলে দিতে পারো এখানে যে এই কনস্ট্যান্ট আছে, এই জিনিসটা, এই পুরো জিনিসটা আসলে ঢাল না? এই পুরো জিনিসটা আসলে ঢাল না? একটু আমাকে এখানে সবাই একটু আমাকে জানাবা যেটা বুঝতেছো কিনা। জি এর মান 9.86, হ্যাঁ জি এর মান কত আসে সেটা তোমরা অবভিয়াসলি একটু পরে বের করে দেখবো যে জি এর মান আসলে কত আসে। দেখি আর কে কে বলতে পারো, এখানে আমাকে একটু জাস্ট জানাবা, এখানে আমরা যে কেটা বের করলাম বা এমটা ঢালটা বের করলাম, সেই ঢালকে আমি কি দিয়ে রিপ্লেস করব, এই ঢালটাকে আমি কি মান দিয়ে রিপ্লেস করব, জাস্ট এটা আমাকে জানাবা। 9.87, হ্যাঁ এটা তো বললাম, বুঝলাম যে সবাই বলতে পারতেছো, বাট আমাকে বলো এই ঢালটাকে আমি কি দিয়ে, কত দিয়ে রিপ্লেস করব, কত দিয়ে রিপ্লেস করব। ঢালের সাথে জি এর সম্পর্কটা কি সেটাও একটু আমাকে বলবা কেউ, ঢালের সাথে জি এর সম্পর্ক কি সেটা একটু আমাকে কাইন্ডলি বলবা। দেখি কে কে বলতে পারতেছো। ঢালের সাথে
টি এর সম্পর্ক কি এটা আমাকে একটু বল। দেখো আমি বলতে পারি না এটা হচ্ছে আমার এল, বা ট্যান থিটা সমান কিন্তু সবাই বলতে পারো আসলে যে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, রাইট? ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি তোমরা সবাই বলতে পারো। তাহলে আমি বলতে পারি যে এটা হচ্ছে আমার এল, এটা হচ্ছে আমার টি স্কোয়ার। তাহলে আমি বলতে পারি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, বা তাহলে লম্ব হচ্ছে এল আর ভূমি হচ্ছে টি স্কোয়ার। এল বাই টি স্কোয়ারের মান তোমার কাছে দেওয়া আছে, সেটা হচ্ছে 4। এল বাই টি স্কোয়ারের মান দেওয়া আছে 4। তাহলে এল বাই টি স্কোয়ারের মান কি 4 নাকি উল্টা করছি আমরা? একটু বের করে দেখো, সবাই আমাকে বলো দেখি। হ্যাঁ, এখানে অনেকে বলতেছো ভাইয়া m ইকুয়াল টু কে আর m ইকুয়ালস টু 1 বাই কে। হ্যাঁ, এটাই আমি জানতে চাচ্ছি। m ইকুয়ালস টু কে আর m ইকুয়ালস টু 1 বাই কে, এটা আমি জানতে চাচ্ছি যে তোমরা কি বলো। তোমরা কি বলো, তোমাদের কোশ্চেন গুলো আমি অ্যান্সার গুলো একটু দেখি। আচ্ছা, মূলত এখানে প্রথমত অ্যান্সার হচ্ছে আমরা যদি একটু বের করার চেষ্টা করি, তার আমি এটা একটু ক্লিয়ার করি। হ্যাঁ, এটা একটু ঝামেলা হয়ে গেছে এখানে, এটা মুছে দিই, এটা মুছে ব্যাপারটা ক্লিয়ার করে ফেলি। আচ্ছা, এই পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ, আমরা ঢালটা বের করলাম। তাহলে আমরা যেটা বলেছি এটা এইভাবে চিন্তা করা যায় আসলে, y ইকুয়াল টু mx। তাহলে y ইকুয়াল টু যদি mx বলি, বা আমি g এর মানটাকে বের করে নিয়ে আসি, g ইকুয়াল টু 4 পাই স্কয়ার l বাই t স্কয়ার। এই তো এটার মান আমরা বসাবো। এবং আমরা যেহেতু টি স্কয়ার কে বললাম হচ্ছে তোমার কি এক্স অক্ষ বরাবর, এন্ড এল কে বললাম ওয়াই অক্ষ বরাবর, তাহলে tan থিটা সমান tan ইনভার্স 4, আই থিংক 4। ব্যাপারটাকে আমি ক্লিয়ার করতে পারছি? একটু দেখো তো। আচ্ছা, আই থিংক আমার মনে হয় একটু আমরা কি ঝামেলা করেছি কিনা। হ্যাঁ, এল ভার্সেস টি স্কোয়ারের গ্রাফ, তো এল ভার্সেস টি স্কোয়ারের গ্রাফ। তাহলে সেই ক্ষেত্রে আই থিংক এক্স অক্ষ থেকে ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই, আর ওয়াই অক্ষ থেকে ডিস্টেন্সটা হচ্ছে এল। একটু মনে হয় আমরা ঝামেলা করেছি না? তাহলে একটু দাঁড়াও, আমি একটু ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করি। ওয়াই ইকুয়াল টু এক্স যদি হয়, তাহলে আমরা ঢাল বের করলাম। ফার্স্ট অফ অল আমরা এখানে ঢালটা বের করে ফেললাম। ঢালটা পেয়ে গেছি। এইভাবে করলে ব্যাপারটা ক্লিয়ার হবে বেশি। টি স্কোয়ার ভার্সেস এল নিলে সবচেয়ে ভালো হইতো। হ্যাঁ, যে এদিকে টি স্কোয়ার নিব, এদিকে আমরা এল নিব, কারণ আমার ইকুয়েশনের সাথে মিলানোর জন্য চেষ্টা করছি। ঠিক আছে, ইকুয়েশনের সাথে মিলানোর জন্য। তাহলে এটা হচ্ছে আমার ওয়াই ইকুয়াল টু কে ইন্টু এক্স। সো কে এর মানটা হবে হচ্ছে এই যে এটা 4 পাই স্কোয়ার বাই জি। তাহলে কে ইকুয়াল টু আমরা বলতে পারি 4 পাই স্কোয়ার বাই জি। আর কে এর মানটা হচ্ছে আমার ঢাল, ঢালটা তোমরা পেয়ে গেছো যে 4। তো এই 4 কাটাকাটি করে দাও, তাহলে তুমি জি এর মানটা পাবো পাই স্কোয়ার। জি এর মানটা পাবো পাই স্কোয়ার। হ্যাঁ, আই থিংক এখন ঠিক আছে। দেখো তো বুঝতে পারছো কিনা সবাই, আবার একটু আমাকে বলো। আমি এখানে আই থিংক তোমাদের একটু প্যাচ লাগাই দিয়েছিলাম, বাট এটা ক্লিয়ার করে দিলাম। সেটা হচ্ছে টি স্কোয়ার কে আমি ওয়াই ধরেছি, যেহেতু টি স্কোয়ার ওয়াই অক্ষ বরাবর নিচ্ছি, আর এল কে আমি এক্স অক্ষ বরাবর নিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা ওয়াই, এটা এক্স। টি স্কোয়ারের জায়গায় ওয়াই লিখলাম, আর এল কে আমি এক্স লিখলাম, এবং বাকি যেটা থাকে সেটাকে আমি কে লিখলাম। তাহলে আমি যেটা পেয়েছি সেটা আসলে এম না, সেটা কে দিয়ে করলে বেটার হয়। এবার দেখো, তাহলে ঠিক আছে। তাহলে আমি বলতে পারি কে ইকুয়াল টু হচ্ছে মাত্র যেটা পাইলাম সেটা 4, এবং এটা ইকুয়াল টু আমি এখান থেকে পাই 4 পাই স্কোয়ার বাই জি। দেখো এটা বোঝো কিনা আমাকে একটু জানো। হ্যাঁ, আই থিঙ্ক হ্যাঁ, এখন এম ইজ ইকুয়ালস টু কে। হ্যাঁ, এখন এম ইজ ইকুয়ালস টু কে বলতে পারো। সিম্পলিফাই করলাম, আগে প্যাচ 1 বাই কে এম দিছিলাম, তো ওটা বাদ দাও, জাস্ট ডিরেক্ট কে দিয়ে আনলেই হয়। হ্যাঁ, দুইটা এম তো এই জন্য প্যাচ লাগবে, এই জন্য আমি এমটা আনি নাই। তাহলে 4 পাই স্কোয়ার বাই জি, এটার মান হচ্ছে কে, এবং কে হচ্ছে ঢাল, সে ঢালটা বের করলা 4, আর সেই 4 এর জায়গায়
যেহেতু 4π² কে তুমি কে ধরছো, তাহলে এই যে 4π² সমান সমান কে সমান সমান 4। আই থিঙ্ক ডান। এখানে 4 কাটা দাও, 4 কাটা দিলে জি ইকুয়াল টু তুমি কি পাবা, এখান থেকে জি ইকুয়াল টু তুমি π² ভ্যালু পাচ্ছ। এবং π² এর মান কত, 3.14 স্কয়ার, সো 9.85। তাহলে জি এর মান হচ্ছে 9.85। দেখো তো একটু সবাই বুঝেছো কিনা, আমাকে একটু আবার জানাও, কারণ এখানে একটু আমরা, তাহলে টি স্কয়ার কে নিলাম y অক্ষ বরাবর, এল কে নিলাম x অক্ষ বরাবর, দেন y ইকুয়াল টু কে এক্স ফর্মুলা লিখলাম, যেখানে কে হচ্ছে ঢাল, সেই কে এর মানটা বের করলাম, tan থিটা 4 আসলো, সেই কে এর মানটা বসাই দিলাম। আই থিঙ্ক ক্লিয়ার? হ্যাঁ, আই থিঙ্ক ক্লিয়ার। ভাইয়া কিছু ভার্সেস কিছু হলে ফার্স্ট এরটা এক্স আর সেকেন্ড এরটা ওয়াই ধরবো। আচ্ছা, এটা হচ্ছে টোটালি ডিপেন্ডস অন ইউ, তুমি কি ভার্সেস কি ধরবা, কি ভার্সেস কি ধরবে টোটালি ডিপেন্ডস অন ইউ। ঠিক আছে, এখানে আমার বাম পাশে টি স্কয়ার ছিল, এই জন্য এটাকে আমি ওয়াই অক্ষ বরাবর দিয়েছি, ডান পাশে এল ছিল, এটাকে আমি এক্স অক্ষ বরাবর নিয়েছি। কেন? কারণ নরমালি আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স এর ফর্মুলা, এটার গ্রাফ, এই গ্রাফগুলো শিখি, ঠিক না? তুমি সবসময় ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এরকম গ্রাফ শিখো, অথবা ওয়াই ইকুয়াল টু এম এক্স এরকম গ্রাফ শিখো। এরকম গ্রাফের সাথে আমরা কম্পেয়ার করতেছি, ঠিক না? ওয়াই ইকুয়াল টু সামথিং। এই জন্য আমার সমীকরণের বাম পাশে যেটা থাকবে সেটাকে আমি ওয়াই দিয়ে রিপ্লেস করছি, সমীকরণের ডান পাশে যেটা থাকবে সেটাকে আমি এল দিয়ে রিপ্লেস করছি। ঠিক আছে, তাহলে বাম পাশে যেহেতু টি স্কয়ার, বাম পাশে যেহেতু ওয়াই, তাহলে আমি ওয়াই অক্ষ বরাবর টি স্কয়ার নেব। ডান পাশে যেহেতু এল, সেটাকে যেহেতু আমি এক্স অক্ষ বরাবর নিয়েছি, এই জন্য আমি এলটাকে এক্স অক্ষ বরাবরই দিয়েছি। বোঝা গেছে ব্যাপারটা? কি ভার্সেস কি এর গ্রাফ নিবা, এল ভার্সেস টি স্কয়ার গ্রাফ যা কথা, টি স্কয়ার ভার্সেস এল এর গ্রাফ একই কথা, বাট তুমি কম্পেয়ার করতেছো কার সাথে, সেটা হচ্ছে তুলনা করো। তুমি যেহেতু ওয়াই ইকুয়াল টু এম এক্স এই গ্রাফটার সাথে তুলনা করবা, এই জন্য তোমার ইকুয়েশনের ডান পাশে যেহেতু টি স্কয়ার, তাহলে টি স্কয়ারকে তুমি ওয়াই অক্ষ বরাবর রাখবা, আর এপাশে এল, এলটাকে তুমি এক্স অক্ষ বরাবর রাখবে। বোঝা গেছে? ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, কে ইকুয়াল টু 10 tan ইনভার্স 4 ইকুয়াল টু 4। কে হচ্ছে ঢাল, আমরা জানি ঢাল কিভাবে বের করে, ট্যানজেন্ট, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন হয় সেটা ট্যানজেন্ট হচ্ছে ঢাল। ঠিক আছে, তাহলে tan থিটা, আর থিটার মান দেওয়া আছে দেখো, যে tan ইনভার্স 4 কোশ্চেন। কি ভার্সেস কি এর গ্রাফ নিবা, আই থিঙ্ক ক্লিয়ার করতে পারছি। তাহলে আবার লিখে দেই, টি স্কয়ার ইকুয়াল টু 4π² জি ইন্টু এল ছিল, আর আমি কম্পেয়ার করেছি যেহেতু ওয়াই ইকুয়াল টু এম এক্স এই ইকুয়েশনটার সাথে, তাই আমি যেটা করব, টি স্কয়ারকে ওয়াই অক্ষ বরাবর নিব এবং এল কে এক্স অক্ষ বরাবর নিব। এখন তুমি বলবা যে ভাই আমি এভাবে নিব না, আমার ইচ্ছা আমি এভাবে নিব না, আমার অন্য ইচ্ছা, আমি এক্স ইকুয়াল টু ওয়াই, এক্স ইকুয়াল টু 1/m ইন্টু ওয়াই এরকম ইকুয়েশনের সাথে কম্পেয়ার করবো। ইউ আর ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম, তুমি এর সাথে কম্পেয়ার করতে পারো, বাট ওখানে একটু ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, আমরা ঝামেলা চাচ্ছি না, আমরা সহজভাবে ম্যাথটা ক্যালকুলেশন করতে চাচ্ছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এল বাই টি স্কয়ারটা কিভাবে করবো? হ্যাঁ, এল বাই টি স্কয়ার তো দরকার নাই এখানে, এল বাই টি স্কয়ারটা এখানে দরকার নাই। কারণ কেন দরকার হয় নাই? ওয়াই অক্ষ বরাবর টি স্কয়ার নিয়ে নিয়েছো, আর এক্স অক্ষ বরাবর তুমি এল নিয়ে নিয়েছো, তাহলে এটা টোটালি তো আমার এই যে ওয়াই এর সাথে কম্পেয়ার করে ফেললাম আমরা, আমার এল বাই টি স্কয়ারটা দরকার নাই, ওটা আনার দরকার নাই শুধু শুধু। ঠিক আছে, আমরা ডিরেক্ট কে দিয়ে ম্যাথ করে ফেলতেছি, বা ঢাল দিয়ে ম্যাথ করে ফেলতেছি। এই ইকুয়েশনের সাথে সরলরেখার ইকুয়েশন কম্পেয়ার করে ঢাল দিয়ে ম্যাথ করে ফেলতেছি, কারণ ঢাল দেয়া ছিল। যদি অন্য এল আর টি স্কয়ার মান দেওয়া থাকতো তাহলে ওই মানগুলো দিয়ে করতাম। এখানে আরেকটা ম্যাথ দেখানোর কথা, আমি অনেকগুলো ম্যাথ তোমাদের জন্য রেডি করে রাখছিলাম, বাট আই থিঙ্ক সময়ের অভাবে দেখাতে পারতেছি না। কোনো সমস্যা নাই, আমাদের তো আরো 2টা ক্লাস হবে ইনশাল্লাহ এই চ্যাপ্টারের উপর। তাহলে সোফার আমরা গ্রাফটা ক্লিয়ার করলাম, কোন দিকে এক্স অক্ষ ওয়াই অক্ষে কি নিব সেটা ক্লিয়ার করে দিলাম, আর এখানে কিছু বেসিক ম্যাথ আমরা শিখলাম। সরল দোলকের বিভব শক্তি, গতি শক্তি, সাথে সাথে সরণ ত্বরণ বেগ বের করা, এবং তার সাথে সাথে এই এল এবং টি দিয়ে সরল দোলকের দোলনকালের সাথে এল এর সম্পর্ক, টি এর সম্পর্ক, এগুলো ম্যাথগুলো ক্লিয়ার করে ফেললাম। ঠিক আছে, থ্যাংক ইউ। না, এটা একজন বলতেছো তাসফিকা ইউসা,
পরীক্ষায় যেটা দিয়ে মিলে ওটা দিয়ে করে দিব শেষ। না ভাই এটা তো কেমন কথা, মিলে যেটা দিয়ে মিলে সেটা দিয়ে কেমনে করবো? তুমি তো জানো না অ্যান্সার কোনটা, তাহলে না মিলাই দেখবা। আমার এখানে ঢাল ছিল এই জন্য আমি ঢাল দিয়ে করেছি এম এর মান, ঠিক আছে? তোমাকে যদি এল আর টি স্কোয়ার দেওয়া থাকতো তুমি সেটা দিয়ে করতে পারতো। আর আমি নেক্সট ক্লাসে এটা তোমাদের আরেকটু আলোচনা করে দিব, কোনো সমস্যা নেই। এল টি স্কোয়ার কোথায় যাবে? এখানেই আছে, ঢালের মধ্যে আছে। কারণ এম ইকুয়াল টু তুমি জানো ট্যান থিটা, আর ট্যান থিটা সমান কি জানো? লম্ব বাই ভূমি। সো এখানেই এল বাই টি স্কোয়ার চলে আসছে, ঠিক আছে? এল বাই টি স্কোয়ার এখানেই চলে আসছে, বুঝতে পারছো? সো আই থিঙ্ক এটা বলার দরকার নাই। ওকে, আজকে আমাদের 9:19 বেজে গেছে। ইনশাআল্লাহ কালকে ক্লাস আছে, কালকে ক্লাসে আমি বাকি ম্যাথগুলো তোমাদের করাই দিব, সাথে সাথে তোমাদের যেই কোশ্চেনগুলো আসছে সেগুলো করাই দিব। থ্যাংক ইউ। না কষ্টের কিছু না এখানে, কষ্ট কেন? কষ্ট কেন? কষ্ট কিছু নাই তো এখানে। অ্যান্সার দুই রকম আসে। দুই রকম কেন আসবে? কে বলছো এটা? শহীদুল্লাহ মিয়াজি। দুই রকম আসবে কেন? আমি তো বের করে দিলাম অ্যান্সার। আমি তো অ্যান্সার তোমাদের বের করে দিলাম 9 পয়েন্ট সামথিং। গ্রাফের ম্যাথ করাই দিলাম 9.85, ঠিক না? তাই তো, হ্যাঁ। জি ইকুয়াল টু পাই স্কয়ার 9.85। এখন পায়ের মান তুমি যত ঘর ইচ্ছা তত ঘর দিতে পারো, 3.1416। তোমাদের তো একটা পাই চ্যালেঞ্জ হয়েছে মেবি, পাই দিবসের। এখন যত ঘর ইচ্ছা তত ঘর নিয়ে সেটাকে স্কয়ার করে বসায় দাও, ঠিক আছে? ওকে, সো দ্যাটস অল ফর টুডে। আই থিংক তোমরা ক্লাসটা বুঝতে পারছো, এনজয় করছো। তোমাদের সবাইকে বুঝাইতে পারছি আমি, অ্যাটলিস্ট গ্রাফটা বুঝাইতে পারছি। ভালো থাকবো সবাই, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।